আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমার অনেক দিন পরে আবার আমরা চলে আসলাম আমাদের 5 নাম্বার লেকচার আজকে। তো সবাই একটু বলো তো ভাইকে একদম পারফেক্টলি শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, সব কিছু ওকে কিনা একটু জানাবা। আজকে আমরা পাবলিকলি আসি সো সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবা ভাইকে, তারপরে আমরা ক্লাস শুরু করে দিব। সকলে কেমন আছো, কি অবস্থা, সবকিছু ঠিকঠাক কিনা, ভাইকে দেখা যাচ্ছে কিনা, তোমরা রেডি কিনা খাতাপত্র নিয়ে ওটা একটু জানাবা। হ্যাঁ, তাহলে আমরা ক্লাসে ঢুকে যাবো। আজকে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। খুব অল্প পড়াবো আজকে, যেটা তোমাদের এই যে আমরা একটা কথায় বলি না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আয়োজন, অতিরিক্ত পড়ার দরকার নাই। ভাই যতটুকু বলে দিবে অতটুকু জাস্ট পড়বা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ওয়াল ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। আর সবাই চলে আসো, সবাইকে একটু মেনশন দিয়ে দাও। হ্যাঁ, যারা যেখানে আসো একটু মেনশন দিয়ে দাও, বাকিদেরকে একটু মেনশন দিয়ে দাও, আমরা তাইলে ক্লাসে ঢুকে যাব। ঠিক আছে বাচ্চারা? আর তোমরা হচ্ছে, এটা আমাদের মেরিন এবং সেকেন্ড টাইম যারাই আছো, যারা হচ্ছে 23-24 ব্যাচ, তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং তোমরা যারা হচ্ছে অলরেডি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমাদের জন্য ক্লাসটা ইফেক্টিভ হবে। ঠিক আছে, তাহলে আমরা সবাই একটু রেডি বলে দিব, আমরা শুরু করে দিব, আর কোনো কথা বলবো না, শুরু করে দিব। অনেক দিন পরে তোমাদের সাথে ক্লাস হচ্ছে। একটু বাইরে গেছিল ভাই, ক্যাম্পাসে গেছিলাম, তোমার শিহাব ভাই, আমরা সিলেটে ছিলাম। তো ওইখান থেকে এর আগে বাংলাদেশে একটা বিশাল ট্র্যাজেডি হয়ে গেছে, সো ওই পার্সপেক্টিভে আর তোমাদের সাথে দেখা হয় নাই। আর তোমরা একজন একটু হচ্ছে লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও তো। একটু লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও, তাহলে আমরা ক্লাস শুরু করবো। দেখো, আজকে আমাদের প্রেপোজিশনের ক্লাস। হ্যাঁ, আমরা প্রেপোজিশনের ক্লাসে যাবো। সর্বপ্রথমে তোমাদেরকে একটু বলি দেখো, আমাদের ক্লাস হচ্ছে আজকে, মূলত আমরা পড়বো হচ্ছে প্রেপোজিশন, আমরা পড়বো এগ্রিমেন্ট, অ্যান্ড ফাইনালি তোমাদেরকে একটু ফ্রেজ অ্যান্ড ক্লজেস আইডেন্টিফিকেশনের কিছু কথা বলবো। ফ্রেজেস অ্যান্ড ক্লজ আইডেন্টিফিকেশনের কিছু কথাবার্তা বলবো। এইটা হচ্ছে আমাদের ক্লাস। ফ্রেজ অ্যান্ড এটা হচ্ছে মূলত আমাদের ক্লাস। দেখো, এই হচ্ছে আমাদের মোটামুটি, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, সব কিছু ঠিক না? ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, রেডি ভাই, আর কথা বলবো না, আমরা সরাসরি ক্লাসে যাব। দেখো, আমাদের প্রথম আলোচনা হচ্ছে প্রেপোজিশন। তোমাদেরকে একটু বলে দেই, তোমরা সবাই রেডি করো, খাতা কলম রেডি করো। তোমাদেরকে, যারা আমাদের অলরেডি পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমাদেরকে কিন্তু আমি গ্রুপে দুইটা ছবি দিয়ে দিয়েছি না? তোমরা দেখছো যে এখানে আসলে প্রেপোজিশনের বেসিক যে কথাবার্তাগুলো, অর্থাৎ কোনগুলা প্রেপোজিশন, এইগুলো আমরা ক্লাসে দিয়ে দিয়েছি। এখন আমরা প্রেপোজিশন পড়তেছি, তোমাকে বলছে প্রেপোজিশন বসাও, তুমি প্রেপোজিশন চিনলে না, তাইলে হবে না। সো তোমার প্রথম কাজ হচ্ছে প্রেপোজিশন তোমাকে চিনতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তাহলে আমরা যদি প্রেপোজিশন নিয়ে একটু লিখি, এখানে আমার থেকে তোমাদের পড়া বেশি, সো তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিব। দেখো, প্রেপোজিশনের যে পড়াটা, যদি ইতিহাস বলতে চাই প্রেপোজিশনে, তোমাকে আমি যদি ইতিহাস বলতে চাই, তুমি একটা জিনিস মনে রাখবা, প্রেপোজিশন হচ্ছে বাংলাতে বলা হয় কি? প্রত্যয়। কি কি বলা হয়? প্রত্যয় বলা হয়। অর্থাৎ অর্থাৎ র, এর, বলো না তোমরা, এই ধরনের বিষয়গুলা ব্যবহৃত হয়। তো প্রিপোজিশনগুলোকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন, একটা হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশন, আর কিছু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলো তোমাদের লেখার দরকার নেই, জাস্ট একটু শোনো। সিম্পল প্রিপোজিশন কোনগুলা? যে প্রিপোজিশনগুলো আমরা মানে নর্মালি আলোচনা করে থাকি, যেমন আপ, ডাউন, বিসাইড, আন্ডার, অফ, অন, ওভার, এইগুলো হচ্ছে তোমার সিম্পল প্রিপোজিশন।
আর কমপ্লেক্স প্রিপোজিশন হচ্ছে দুইটা সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে সমস্ত প্রিপোজিশনগুলো গঠিত হয় তাদেরকে আমরা কমপ্লেক্স প্রিপোজিশন বলি। যেমন ছিল ধরো ইন প্লাস টু, দুজন মিলে কি হইল রে ইনটু। সো ইনটু একটা কমপ্লেক্স প্রিপোজিশন। ছিল ধরে তোমার যে আমরা বলি না কি বলা হয় এটাকে, যে অন, তারপর হচ্ছে টু, হয়ে গেল কি অন টু। ঠিক আছে, এই ধরনের প্রিপোজিশনগুলোকে আমরা বলি কমপ্লেক্স প্রিপোজিশন। আরেকটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাকর্ডিং টু, তারপরে হচ্ছে ওই যে বাই রিডিং অফ, এরকম কিছু কথাবার্তা থাকে যাদেরকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। এইটা সাধারণ কথাবার্তা। এখন প্রিপোজিশন সাধারণত আমাদের একটা কথা বলছিলাম, যদি আমরা হিস্ট্রি বলি, ব্রিটিশরা তো ইংলিশের আবিষ্কারক, ওরা সাধারণ কথাবার্তায় 32,000 প্রিপোজিশন ইউজ করে। অ্যারাউন্ড 32K প্রেপোজিশন ওরা কথায় বার্তা ইউজ করে। বিষয়টা দেখো হিউজ কিন্তু, হ্যাঁ। আর আমরা যারা সাবকন্টিনেন্টে আছি আমরা মোটামুটি 169টার মতো প্রেপোজিশন ইউজ করি। ঠিক আছে, সো আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি তুমি 70টা 69টা আমরা ইউজ করে থাকি সচরাচর, ওইগুলো তোমার পড়লেই হবে। সো তোমাদেরকে মূল কথা কি, মূল কথা হচ্ছে আমি যে তোমাদেরকে গ্রুপে যে ছবিটা দিয়েছি ওইটা জাস্ট তোমার নোট খাতায় একটু লিখে রাখবা, এই প্রিপোজিশনগুলো একটু পড়বা। এটা গেল আমাদের প্রথম আলোচনা। এটা গেল আমাদের কিরে প্রথম আলোচনা। আমাদের সেকেন্ড আলোচনা হচ্ছে প্রেপোজিশনের দুইটা পার্ট আছে, দুইটা পার্ট। প্রেপোজিশনের কয়টা পার্ট রে, আমরা আবার একটু লিখতেছি, তোমাদের পড়া কিন্তু আমি যেগুলো পড়াবো এগুলো পড়াবো, এটা তোমাদের পড়া দিচ্ছি। আমাদের প্রেপোজিশনের পার্ট হচ্ছে বেসিকলি দুইটা। দেখো, একটাকে আমরা বলি এপি, মানে যেটা তোমরা বাংলা ভাষায় বলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আরেকটা হচ্ছে প্রেপোজিশনের কিছু ব্যবহার আছে, এই দুইটা জিনিস। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা ভাই, এটা আমার কিচ্ছু করার নাই, এটা তোমাদের বিষয়, তোমরা এটা পড়াশোনা করবা। ঠিক আছে, আর ব্যবহারের যে প্রিপোজিশনগুলো হয় এটা তোমাদেরকে রায়হান ভাই শিখাবে, আর এইটা হচ্ছে তোমাদের নিজেদের কাজ। কার কাজ? নিজেদের কাজ। এখন এটার সাথে কয়েকটা জিনিস দেখো, এটার ভিতরে আছে প্রিপোজিশন, এটার ভিতরে আমি ঢুকাই দিলাম গ্রুপ ভার্ব। কি রে? গ্রুপ ভার্ব। সাথে এর ভিতরে আমরা কি ঢুকাবো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন এইগুলা কেমনে শিখবা, কোত্থেকে পড়বা? এটা তোমার কাজ ভাই, এটা আমার কাজ না। এটা তুমি কেমনে পড়বা? তোমাকে একটু সাজেশনমূলক কথাবার্তা বলি। তোমাদের যার হাতে সাউন্ড কম, ওকে আমি একটু জোরে বলা ট্রাই করি, একটু মনোযোগ দিয়ে শোনার। সাউন্ড তো কম হওয়ার কথা না। আচ্ছা ওকে, দেখি, আশা করি এখন শোনা যাবে। দেখো, তাইলে কই ছিলাম আমরা? তোমাদের হোমওয়ার্ক দিচ্ছিলাম। ঠিক আছে, এই কাজটা তোমরা কেমনে করবা, কোথা থেকে পড়বা? যার হাতে যে বই আছে, বাংলাদেশের যে বই তোমার হাতে আছে, আমার কোনো সমস্যা না, ওই বইটাই তুমি হাতে নিবা। নিয়ে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির, চট্টগ্রাম ইউনিভার্সিটির, স্পেসিফিক করে বলো, রাজশাহী চট্টগ্রাম ইউনিভার্সিটির, আর যদি মন চায় ঢাকা ইউনিভার্সিটির লাস্ট 10 ইয়ার্স, অন্য কোনো ভার্সিটি লাগবে না, জাহাঙ্গীরনগরের কিছু লাগবে না, লাস্ট 10 বছরের যে প্রশ্নগুলো আছে প্রিপোজিশনের, ওইগুলো জাস্ট পড়ো, আর কিছু তোমার পড়া লাগবে না। যদি তুমি ওইগুলো অর্থসহ পড়তে পারো তাহলে পৃথিবীর কিছু লাগবে না। এখন তোমার মনে করো যে অর্থ নাই, ব্যাখ্যা সহ পড়তে গেলে তোমার আর কিছু লাগবে না। যদি তোমার কাছে মনে হয় যে ওখানে ভালো করে ব্যাখ্যা দেওয়া নাই, তাহলে তুমি প্রিপোজিশনটা আলাদা করে পড়ে তারপর এখানে যাও। ঠিক আছে, আমার কথা হচ্ছে ডিরেক্টলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্বগুলা তোমার হাতে যত ধরনের বই আছে, যে কোনো একটা বই থেকে রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটির বিগত যে 10 বছরের প্রশ্নগুলো আছে ওইগুলো জাস্ট তুমি সলভ করো। এর মধ্যে অনেকগুলো প্রশ্ন তুমি রিপিট পাওয়া যাবা, ওইগুলো সলভ করলে তোমার মোটামুটি এখান থেকে যে দুইটা প্রশ্ন আসবে, এবং যারা মেরিনে পরীক্ষা দিবা তোমাদের 4টা থেকে 5টা প্রশ্ন আসবে। সো এই 5টা প্রশ্ন তুমি এখান থেকে পাওয়া যাবা। যারা মেরিনে পরীক্ষা দিবা তোমরা একটু মেরিনেটগুলা তোমাদের যে প্রশ্ন ব্যাংকটা আছে ওইটাও একটু সলভ করে ফেলবা। দ্যাটস ইট। যারা তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তোমাদের জন্য জাস্ট এইগুলো পড়লেই হবে, এর বাইরে কিচ্ছু পড়া লাগবে না। এটা গেল তোমাদের কাজ। তাহলে আমরা গ্রুপ ভার্ব, ইংরেজি ভাষার একটা প্রচুর প্যারাদায়ক জিনিস ভাই, এটা তোমার কাজ করা লাগবে, এখানে আমার কিচ্ছু করার নাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে হ্যাঙ্কারের পরে আফটার হয়, অ্যাভয়েডের পরে বাই হয়, অ্যাভয়েডের পরে ইনও হয়, এটার অর্থটা কি হয়, এটা তোমার কাজ। সো এই কাজগুলা তুমি করে ফেলবা। দাঁড়াও দেখি তো কি বলতেছো, শোনা হচ্ছে না কেন?
এই তো আমার কাছে তো শোনা যায় রে পোলাপান, ঠিকই আছে। ওকে, একটু তোমাদের যাদের হেডফোন আছে একটু হেডফোন ইউজ করতে পারো, তাইলে ঠিকঠাক হয়ে যাবে সব কিছু। আচ্ছা, তো এইগুলো গেল তোমাদের কাছে, আর এই কাজটা হচ্ছে তোমাদেরকে আমি শেখাবো। সো আজকে আমাদের এটাই মূল আলোচনা, এবং আমাদের যতগুলো টপিক আছে, যে 3টা টপিকের নাম লিখলাম, সব থেকে ইম্পর্টেন্ট টপিকই হচ্ছে প্রেপোজিশনটা। হ্যাঁ, আমরা প্রেপোজিশনটা স্টার্ট করে দিলাম, ঠিক আছে? ওকে ভাই, চলো তাহলে আমাদের প্রথম আলোচনায় হবে প্রেপোজিশনের ব্যবহারগুলোকে। তাহলে প্রেপোজিশন তোমরা শিখছো, প্রেপোজিশন তোমাদের গ্রুপে দিয়ে দিছি অনেকগুলা, যে কোন কোন জিনিসগুলো প্রেপোজিশন হয় এগুলো তোমরা একটু জেনে নিবা, সকল বইতে আছে। আমরা যে কিছু কনফিউশন শিখবো, কিছু কনফিউশন, এটাকে তোমরা কমন মিস্টেক্স বলতে পারো। কিছু কনফিউশন আছে, এখন থেকে তোমরা লেখা শুরু করবা, এই কনফিউশনসগুলো আমরা লিখবো। সর্বপ্রথমে আমরা যেটা শিখবো সেটার নাম হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার কি বলা হয় যে বিসাইড, আর একটা হচ্ছে বিসাইড। শুনো, আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলাই আমরা তোমাকে আজকে শিখাবো প্রিপারেশন থেকে, যেগুলোর থেকে কনফিউশনাল বিষয়, যেগুলো থেকে প্রশ্ন আসে, আসলে তুমি ভুল করবে, এটাই তোমাকে আমি শিখাই দিব। এবং আজকে খুবই ইম্পর্টেন্ট যেগুলো, এগুলাই পড়াবো, অতিরিক্ত জিনিস পড়াবো না। যেটা হোমওয়ার্ক সেটা তোমরা করবো। তাহলে বিসাইড, দুইটা জিনিস কিন্তু তোমরা এক মনে করতে পারো সোনারা, দুইটা জিনিস কিন্তু এক না। একটা হচ্ছে বিসাইড, এটা হচ্ছে একটা প্রেপোজিশন, বিসাইড হচ্ছে একটা প্রেপোজিশন। এটার অর্থ কি? পাশে, সাইড বাই সাইড। কি বলতে পারি আমরা? পাশে বা সাইড বাই সাইড। কেউ আমার পাশে আশপাশে বসে আছে, সে আমার পাশে আছে, সাইড বাই সাইড। এটা উইথ অর্থে ব্যবহৃত হয়, মাঝে মধ্যে উইথ অর্থে ব্যবহৃত, এটা তোমরা জানো। আর বিসাইডস মানে হচ্ছে আরও, বিসাইডস মানে হচ্ছে আরও, তাছাড়াও, এছাড়াও, এই ধরনের অর্থ প্রকাশ করে। তাহলে এইটা প্রেপোজিশনও হয়, এইটা জায়গা বুঝে অ্যাডভার্বও হয়। এটা প্রেপোজিশনও হয়, অ্যাডভার্বও হয়, কিন্তু বিসাইড কিয়ামত পর্যন্ত প্রেপোজিশন। বিসাইড কিয়ামত পর্যন্ত কি? প্রেপোজিশন। অর্থ কি? পাশে। যেমন আমার পাশে ল্যাপটপ আছে, আমার পাশে ল্যাপটপ আছে, আমরা কি বলবো? যে দ্য ল্যাপটপ ইজ বিসাইড মি। আমার পাশে সখিনা বসে আছে, সখিনা ইজ বিসাইড মি। এই যে ধরো বিসাইড তুমি ইউজ করতেছো, তাহলে আমরা একটা করে এক্সাম্পল দিয়ে দেই, একটা করে এক্সাম্পল দিয়ে দেই। আমি তোমাকে যদি বলি যে ইউ আর বিসাইড মি, তুমি আমার পাশে আছো। আবার আমি তোমাকে বলতে পারি যে ইউ হ্যাভ আ ক্যাট বিসাইডস ইউ হ্যাভ আ ডগ। এই দেখো, তার মানে তাছাড়াও, তাছাড়াও, আর এটা হচ্ছে পাশে। তাহলে তোমার একটা বিড়াল আছে, এছাড়া তোমার একটা কুকুরও আছে, তার মানে এই যে এছাড়া অর্থ দিছে, এখানে সেটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই গেল আমাদের মোটামুটি বিসাইড নিয়ে আলোচনা। এরপরে তোমাদেরকে ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরি শিখাবো, আগে এই জিনিসগুলো শিখে ফেলি আমরা। গুরুত্বপূর্ণ, তোমাদেরকে এরকম 8টা বা 7টা দিয়ে দিব, দেন আমরা তোমাদেরকে প্রিপোজিশনের একটা বিস্তারিত আলোচনা, একদম তোমার চোখের সামনে প্রিপোজিশনের যে বেসিকটা আমি তুলে ধরবো ইনশাল্লাহ। তোমরা এর জন্য সাথে থাকবা। আর কিছু প্রশ্ন করব, তখন তোমাদের কয়েকজনের নাম লাগবে, তখন ভাই বলো, তোমরা কমেন্ট করবো, তোমাদের নামগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস পাইয়ে গেলাম। আরেকটা জিনিস আমরা লিখি, দেখো আমরা তোমাকে এখানে লিখে ফেললাম, একটা হচ্ছে বিটুইন, তাহলে এটা 2 নাম্বারে যাবে। একটা হচ্ছে এমাং, এই দুইটাই প্রিপোজিশন, কিন্তু দুইটার একটু ব্যবহার আছে নাকি। আমরা জানি বিটুইন দুইজনের মধ্যে, যখন দুইজন ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা বোঝাবে, দুইজনের মধ্যে ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা বোঝাবে, তোমরা জাস্ট এই কথাটা লিখবে, একটা করে এক্সাম্পল লিখবে, তোমাদের নোট খাতার এতটুকুই কাজ, এতটুকুই কাজ। বিটুইন মানে দুইজনের মধ্যে। আর যে কোনো কিছু প্রশ্ন, হ্যাঁ ভাইকে করবা, ভাই কিন্তু কমেন্ট করতেছে, আমার সামনে ফোন আছে, আমরা কিন্তু দেখতেছি, সো তোমার কমেন্টগুলো আমি দেখবো, কোনো সমস্যা নাই। বিটুইন দুইজনের মধ্যে, আর এমাং হচ্ছে দুইয়ের অধিক, তার মানে দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর মধ্যে যখন কম্পেয়ার বোঝাবে, তখন আমরা অ্যামাং ইউজ করবো। আর যখন দুইজনের মধ্যে কোনো কিছু, দুইজনের মধ্যে বোঝাবে, তখন আমরা ইউজ করবো কি? বিটুইন। তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, যে the mangoes are distributed
ড্যাশ সকিনা অ্যান্ড পরি। ঠিক আছে, আবার আমি বললাম দ্য ম্যাঙ্গোজ আর ডিভাইডেড ড্যাশ দেম। আর একটু সলভ করতে বললাম, একটু 3 সেকেন্ডের মধ্যে এটা সলভ করে দেখি। দুইটা বাক্য লিখলাম যে দ্য ম্যাঙ্গোজ আর ডিস্ট্রিবিউটেড ড্যাশ সকিনা অ্যান্ড পরিমণি। একটা আমরা বললাম দ্য ম্যাঙ্গোজ আর ডিভাইডেড ড্যাশ দেম। তাহলে আমাদের অবজেক্টের পজিশনে যে আছে তাকে দেখেই আমাদের সলভ করতে হবে, যেখানে প্রেপোজিশন কি হইতে পারে। ঠিক আছে, প্রেপোজিশন কি হইতে পারে আমাদের অবজেক্টের পজিশনে যে আছে তাকে দেখে আমরা বুঝতে পারবো। যদি দুইজনের মধ্যে কম্পেয়ার বোঝায় তাহলে আমরা বিটুইন দিব, আর যদি দুইয়ের অধিকের মধ্যে কম্পেয়ার বোঝায় তাহলে সেটাকে আমরা এমাং দিয়ে দেব। একটু অ্যান্সার করতে বললাম, দেখি কি অবস্থা। আমরা বিষয়টা বুঝতে পারছি কিনা, তোমার মাথায় আমি ঢুকাই দিতে পারছি কিনা এটা তোমার কনসার্ন। তুমি জাস্ট এতটুকু বলো যে ভাই না, আপনি যে কথাগুলো বলছেন আমরা বুঝতে পারলাম। যদি বিসাইড কারো পাশে অর্থ ব্যবহৃত হয় তখন আমরা বিসাইড ইউজ করব, আর এজ সহ যে বিসাইডস যেটা অ্যাডভার্ব সেটা তাছাড়া অর্থ ব্যবহৃত হবে। যদি দুইজনের মধ্যে কম্পেয়ার বোঝায়, দুইজনের মধ্যে যদি কম্পেয়ার বোঝায় তাহলে এখানে সখিনা বিবি আর পরিমণি আপু দুইজনের মধ্যে বোঝাচ্ছে, তার মানে ডেফিনেটলি বিটুইন। ঠিক আছে, আর যেহেতু এখানে দেম, দেম মানে একজন না বাবা, দেম দেম মানে হচ্ছে তারা, অনেকই মানুষ। সো অনেক থাকলে আমরা ইউজ করব কি এমাং। সো আমি তোমাকে বুঝাতে পারছি কিনা, দ্যাটস দ্য ফাইনাল কোয়েশ্চেন। এই তো ইব্রাহিম জাহিদ, তারপরে হচ্ছে শ্রীপর্ণা, সঞ্জানা, তারপরে হচ্ছে প্রতীক্ষার প্রহর, আমরা সবাই মাশাআল্লাহ পারছি সবাই। হ্যাঁ, তোমরা অনেকেই সালাম দিছো, ওয়ালাইকুম সালাম ভাই। তাহলে আমরা দুইটা জিনিস আশা করি ক্লিয়ার। এখান থেকে প্রশ্ন আসলে ইজিলি আমরা অ্যান্সার করে ফেলবো। ওকে, সবাই একটু কমেন্ট করবো, ভাই যখন কথা বলবে সবাই একটু কমেন্ট করবো। ঠিক আছে, চলো ভেরি গুরুত্বপূর্ণ দুটো জিনিস আমরা শিখবো। নাম্বার 3, এগ্রি উইথ, এখান থেকে হাজার হাজার প্রশ্ন আসছে। আরেকটা হচ্ছে আমাদের এগ্রি টু। আচ্ছা, এগ্রি মানে কি তোমরা সকলেই জানো, একমত হওয়া। কারোর সাথে একমত হওয়া এগ্রি অর্থ ব্যবহৃত। দুইটার অর্থই কি রে? দুইটার অর্থই একমত হওয়া। এখন কোনো ব্যক্তির সাথে যদি তুমি একমত হও, কোনো ব্যক্তি, আচ্ছা আমরা এভাবে না লিখি, ডিরেক্ট লিখে ফেলি। ব্যক্তির সাথে তুমি যদি একমত হও, ব্যক্তির সাথে অর্থাৎ ব্যক্তির কথাবার্তার সাথে তুমি যদি একমত হও তাহলে হবে এগ্রি উইথ। উইথ মানে পার্সন, পার্সনের সাথে। আর কোনো প্রপোজাল বা প্রস্তাবের সাথে তুমি যদি একমত হও, প্রপোজাল বা প্রস্তাবের সাথে যদি তুমি একমত হও তাহলে সেটা হবে এগ্রি টু। তাহলে ব্যক্তির সাথে একমত হইলে এগ্রি উইথ, আর প্রস্তাবের সাথে একমত হইলে এগ্রি টু। আমি যদি বলতে পারি যে সখিনা ইজ এগ্রিড ড্যাশ মি, আবার আমি বলতে পারি না যে আই এম এগ্রিড ইউর প্রপোজাল। হ্যাঁ, পরিমাণটা তুমি প্রপোজাল দিলা, সে অ্যাকসেপ্ট করলো অথবা যা মন চায় তা করলো। তাহলে বিষয়টা দেখো, বিষয়টা ক্লিয়ার কিনা দেখো, বিষয়টা ক্লিয়ার কিনা দেখো। তো তাহলে এইটাও অ্যান্সার তোমরা করতে পারবা। তোমরা একটু অ্যান্সারটা করে ফেলো, আমরা পরেরটাতে চলে যাই। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের 3 চলে গেল। এখন আসবে নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে, তোমরা অ্যান্সার করতে থাকো। হ্যাঁ, তোমরা রেগুলারলি অ্যান্সার করতে থাকো, আমরা সামনের দিকে আগাবো। তোমাদের অ্যান্সারগুলো আমি দেখবো, আমার সামনে ফোন আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে, এরপর দেখো আমরা লিখবো হচ্ছে মেড। এটা তোমাদেরকে আমি আগেও পড়াইছি, আজকে জাস্ট আরেকবার দেখাই দিচ্ছি। মেড ফ্রম। তোমরা অনেকে জিনিসগুলো জানো, জাস্ট তোমাকে আমি নোট করে দিচ্ছি যেন পরীক্ষার আগে তুমি, তোমার ভয়টা না থাকে, তুমি যেন ইজিলি দেখা পরীক্ষার হলে যাইতে পারো। হ্যাঁ, খুবই সহজ, খুবই সহজ। যদি প্রপোজালের কথা বলে, প্রপোজাল মানে প্রস্তাব, প্রপোজালের কথা বলে টু। আর যদি কার কথা বলে, কোনো পার্সনের কথা বলে, পার্সনের কথা বলে উইথ। এটা তোমরা সকলেই জানো। এখন এটা নিয়ে আমাদের অনেক ক্লাস আছে। হ্যাঁ, আমাদের পোস্টমর্টমে এটা নিয়ে ক্লাস আছে।
সো তোমাদেরকে প্রয়োজন আমি আবার রেফারেন্স ক্লাসগুলো তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা দেখে নিও, ঠিক আছে? এইগুলো নিয়ে অনেক সুন্দর করে এক একটা নিয়ে 5-7 মিনিটের করে ক্লাস আছে। সো এইগুলো তোমাদের যদি মনে হয় আরও কনফিউশন আছে, তোমাদেরকে আমি রেফারেন্স ক্লাস দিয়ে দিব, বইলা দিব, গ্রুপে একটু নক দিও, তাইলেই হবে। দেখো মেড, দুইটার অর্থ কি রে? দুইটার অর্থ হচ্ছে কি তৈরি করা, আগের জিনিস। দুইটার অর্থ কি? তৈরি করা বা তৈরি হওয়া, তৈরি করা বা তৈরি হওয়া, যেটাই তুমি ধরো। তাহলে একটা হচ্ছে দৃশ্যমান, একটা হচ্ছে অদৃশ্যমান। এইটা কি বিষয়টা কি তোমাদের মনে আছে? একটা ক্লাসে তোমাদেরকে আমি একটা পেজ দিয়ে, ধরো একটা পেজ নিয়ে আমি একটা পেজ দিয়ে তোমাদেরকে আমি দেখাইছিলাম, যে ব্যাখ্যা দিয়েছিলাম। ধরো আমার হাতে একটা বই আছে, হ্যাঁ, আচ্ছা ধরো এটাই আছে, ঠিক আছে? আচ্ছা এটা রাখলাম, কারণ এটা দিয়ে আমাদের কাজে লাগবে, এটা রাখলাম। দৃশ্যমান কোন জিনিসটা দৃশ্যমান? ধরো ধরো আমার হাতে একটা পেন আছে, নাকি? এই যে পেন আছে, ধরো না, ধরো এই যে ধরো তোমার সে আবার ওয়ালেট আছে। এই যে ওয়ালেটটা বানানো হয়েছে না কিছু দিয়া, কোনো কিছু দিয়ে তো বানানো হয়েছে। এই ওয়ালেটটা কি দিয়া বানানো হয়েছে? ওই জিনিসটা যদি ওইটার মধ্যে দেখা যায়, এই ওয়ালেটটা যে ব্যক্তি বা বস্তু দিয়া, যে উপাদান দিয়া বানানো হয়েছে, ওই উপাদানটা যদি এটার মধ্যে দেখা যায়, তাহলে মনে করবা এটা মেড অফ। দৃশ্যমান মানে কি দেখা যায়, দৃশ্যমান মানে কি দেখা যায়। আর যদি দেখো যে দেখা যায় না, তাহলে সেটা হচ্ছে মেড ফ্রম। তাহলে এইটাকে তোমাকে আমি যদি বলি যে সখিনা বলো তো, যে এই ওয়ালেটটা কি দিয়ে তৈরি হয়েছে, তুমি কি বলো যে ভাই এটা তো লেদার দিয়ে তৈরি হয়েছে, দেখা যাচ্ছে লেদার। তোমার পরনে যে শার্ট আছে, তোমার পরনে যে ওড়না আছে, ওইটা দেখবা যে কি দিয়ে বানানো হয়েছে। তুমি একটু তাকাও তো, তাকায় দেখো যে ওইটা কাপড় দিয়া বা সুতা দিয়ে বানানো হয়েছে, তোমার চোখে তুমি দেখতে পারতেছো। যেহেতু দেখতে পারতেছো, সো এটা হবে মেড অফ। তাহলে আমি কি বলতে পারি? দ্য ওয়ালেট ইজ মেড অফ দ্য লেদার। তুমি বলতে পারো যে মাই শার্ট ইজ মেড অফ দ্য সুতা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন এখন এটা তাহলে আশা করি বুঝতে পারছি, দেখা গেলেই হয়েছে। এখন তুমি আবার অদৃশ্যমান, দেখা যদি না যায়, ধরো এই যে মাত্র যেটা বললাম, এই ধরো আমার হাতে একটা বই আছে, এই যে ধরো একটা বই আছে, ধরো এখানে ম্যাথমেটিক্সের আলোচনা আছে, দেখা যায়। যাই হোক, এই যে একটা পেজ, এই পেজটা কি দেওয়া হয়েছে তোমরা অনেকেই জানো। এই পেজটা কি দেওয়া হয়েছে বলো তো? এটা ব্যাম্বু, আই মিন বাঁশ দিয়ে হয়েছে, অথবা কাঠ দিয়ে হয়েছে, অথবা আখের ছোবলাটা দিয়ে হয়েছে। এখন এটার দিকে তাকাইলে কি আখের ছোবলা দেখা যায়? না, দেখা যায় না। তার মানে এটা যে আখ দিয়ে বানানো হয়েছে, এটা দেখে তুমি বুঝতে পারবে না, বিষয়টা দৃশ্যমান না, অদৃশ্যমান। সো আমরা কি বলবো? দ্য পেজ ইজ মেড ফ্রম দ্য ব্যাম্বু, বাট দ্য পেজ ইজ মেড ফ্রম দ্য উডস। আশা করি তোমাদের বিষয়টা বুঝতে পারলাম। যে জিনিসটা, এই কলমটা কি দিয়ে বানানো হয়েছে? তুমি বলতেছো ভাই এটা প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে, তাহলে দ্য কলম ইজ মেড অফ প্লাস্টিক। তোমার যে রিং আছে, এয়ার রিং বলতে পারো, তুমি নোজ রিং বলতে পারো, কি দিয়ে বানানো হয়েছে? দ্য রিং ইজ মেড অফ গোল্ড। গোল্ড দিয়ে বানানো হয় না। তোমরা যারা নাকফুল ইউজ করো, রিং আংটি ইউজ করো, কিংবা হচ্ছে ইয়ারিং ইউজ করো, দেখবা গোল্ড সিলভারে দেখে তুমি বুঝতে পারো যে কি দিয়ে বানানো হয়েছে। তার মানে যদি এটা দৃশ্যমান হয়, তাহলে সেটা হয়ে যাবে মেড অফ। তাহলে দ্য রিং ইজ মেড অফ গোল্ড, নট মেড ফ্রম। তাহলে আশা করি বুঝাইতে পারছি। এখন সর্বশেষ আর একটা এক্সাম্পল, একজন একটু বলে দাও যে বুঝছো কিনা, একটু বলে দাও। আর সর্বশেষ একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার বাসার যে গ্লাস আছে না, কাচের গ্লাস, যে গ্লাস দিয়ে তুমি পানি খাও, ওই গ্লাসটা কি দিয়ে বানানো হয়েছে? একটা গ্লাস স্টিল দিয়ে বানানো হয়েছে, ওটা স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ, স্টিল দিয়া, ওটা মেড অফ। আরেকটা গ্লাস আছে কাচের, ওটা কি দিয়ে বানানো হয়েছে? ওইটা আসলে আমরা জানি না, সিলিকা দিয়ে বা সিলিকন ডাইঅক্সাইড, যেটা তোমরা বলো কোয়ার্টার্স দিয়ে বানানো হয়েছে, বা টাইলস কোয়ার্টার্স দিয়ে বানানো হয়েছে। কিন্তু এই প্লেটের মধ্যে তাকাইলে বা গ্লাসের মধ্যে তাকাইলে কি বালু দেখা যায়? বালু দেখা যায় না। এক্স্যাক্টলি সেটা বালু থেকে বানানো হয়েছে, কিন্তু বালু দেখা যায় না। সো এটাকে আমরা নিব মেড ফ্রম। আশা করি বুঝাইতে পারছি। নাইলে মুড়ি খাও, আমার জন্য কিছু মুড়ি পাঠাও। বলো বুঝতে পারছো কিনা? তাহলে আমরা একটা করে এক্সাম্পল দিয়ে দিই, নাইলে আবার তোমরা রাগ করবা। একটা করে এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আমরা বলতে পারি না যে দ্য পেন ওয়াজ মেড অফ প্লাস্টিক। আবার আমি বলতে পারি তোমাকে যে দ্য পেপার ইজ মেড ফ্রম উড। দেখো, আশা করি এই জিনিস তোমাদের ক্লিয়ার। হ্যাঁ, এই জিনিস তোমাদের ক্লিয়ার, এটা বুঝাইতে পারছি আশা করি। নাম্বার 5-এ আমরা আরেকটা জিনিস এখানে লিখে ফেলি। নাম্বার 5, আমরা অতিরিক্ত স্লাইডের দরকার নেই, জাস্ট একটা করে তোমাদের এক্সাম্পল দিব তো, সো এখানে আমরা লিখে ফেলতে পারবো।
বলো তো একটু এই পরিমাণ ক্লিয়ার কিনা? একটু এক্সাম্পল লিখলে সবাই একটু বলবা যে ভাই এক্সাম্পলগুলো লিখতেছি বলো। ওকে ওকে ওকে, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। এখন লিখো কম্পেয়ার। এটা নিয়ে ডিগ্রিতে আলোচনা আছে, আমরা যখন ডিগ্রি পড়াবো তোমাদেরকে তখন এটা নিয়ে একটু কথা বলবো। আজকে জাস্ট তোমাকে আমি বিষয়টা বুঝিয়ে দিই। কম্পেয়ার উইথ, একটা হচ্ছে কম্পেয়ার টু। এখন কম্পেয়ার মানে কি? তুলনা। তোমরা সকলেই জানো কম্পেয়ার মানে কি? তুলনা করা, একজনের সাথে আরেকজনের তুলনা করাকে আমরা কম্পেয়ার বলে থাকি। এখন কখন উইথ হবে? মনে রাখবা যে একই জাতীয় বা সমজাতীয়, একই জাতীয় ব্যক্তি বস্তুর মধ্যে যখন কম্পেয়ার হবে, একই জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন কম্পেয়ার হবে তখন আমরা বোঝাবো কি? কম্পেয়ার উইথ। আর যখন ভিন্ন জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে কম্পেয়ার হবে, ভিন্ন জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে কম্পেয়ার হবে, তখন আমরা দিব কি? কম্পেয়ার টু। প্রথম কথা হচ্ছে এখানে একটা কিলাকিলি আছে, ওটা আমরা ডিগ্রিতে ক্লিয়ার করব যে ডিগ্রি মানে কি? তুলনা। ডিগ্রি অফ কম্পারিজন মানে তুলনা। কার তুলনা? ডিগ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনা। একটু শোনো, হ্যাঁ, 1 মিনিট কথা বলে নেই। ডিগ্রি অফ কম্পারিজন মানে হচ্ছে তুলনা। কার তুলনা? অ্যাডজেক্টিভের তুলনা। যেমন গুড, বেটার, বেস্ট আছে না? না গুড, গুড আর গুডেস্ট, যেটাই বলো আর কি তোমরা, কোনো সমস্যা নেই। সো নাইস, নাইসার, নাইসেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এরা হচ্ছে কম্পেয়ার, তুলনা বোঝায়। তা আমরা জানি 3 ধরনের ডিগ্রি আছে। পানির যেমন 3টা অবস্থা, ডিগ্রির তেমন 3টা অবস্থা। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি পজিটিভ ডিগ্রিতে সাধারণত কোনো কম্পেয়ার বোঝায় না, সমজাতীয় বোঝায় দুজনকেই। আর কম্পারেটিভ ডিগ্রিতে দুজনের মধ্যে কম্পেয়ার বোঝায়, যেমন সকিনা ইজ অ্যাংরিয়ার দেন রায়হান, নাকি পরিমণি ইজ নাইসার দেন সকিনা। এই তো তোমরা বলতে পারো, কোনো সমস্যা নেই। একজন আরেকজনের থেকে ভালো খারাপ বোঝায়। আর 3 নাম্বারটা হচ্ছে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ একাধিক, অনেক মানুষের মধ্যে কম্পেয়ার বোঝায়। যেমন ইউ আর দ্য ফার্স্ট গার্ল, ইউ আর দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এই ক্লাসের মধ্যে তুমি ফার্স্ট, অনেক মানুষের মধ্যে তুমি ফার্স্ট। সো এই যে 3 ধরনের কম্পারিজন বোঝায়। এখানে ডিগ্রি বলতেছে কি? ডিগ্রি বলতেছে যে কোনোদিন কলমের সাথে রায়হানের কম্পেয়ার হবে না, মানে ব্যক্তির সাথে কোনোদিন বস্তুর কম্পেয়ার হবে না। ব্যক্তির সাথে ব্যক্তির কম্পেয়ার হয়, ব্যক্তির সাথে বস্তুর কম্পেয়ার হয়। এটাকে বলতেছে ডিগ্রি, বলতেছে যে সমজাতীয় জিনিস ছাড়া কোনো কম্পেয়ারই হবে না। তুমি কোনোদিনই বলতে পারবে না যে দ্য পেন ইজ ব্ল্যাকার দেন রায়হান ভাই, কলমটা রায়হান ভাইয়ের থেকে খালো, এটা বলতেই পারবে না। কারণ হচ্ছে কলমের সাথে রায়হানের কম্পেয়ারই হবে না, একটা মানুষ, একটা কি বস্তু হবে না। কিন্তু প্রেপোজিশন আবার বলতেছে কি? প্রেপোজিশন আবার বলতেছে, হ্যাঁ, কম্পেয়ার উইথ সেম, ওকে, ডিফারেন্ট, হ্যাঁ। আবার কি বলতেছে? প্রেপোজিশন আবার বলতেছে তোমার যদি মনে এত বেশি চায় তাহলে তুমি কম্পেয়ার করে লাও যাও, কলমের সাথে রায়হানের কম্পেয়ার করে ফেলো, কিন্তু এটা টু ইউজ করো। তার মানে ভিন্ন জাতীয় যদি হয় তাহলে টু, আর যদি একই জাতীয় হয় তাহলে হবে কি? উইথ। এখন তোমরা এটা অ্যান্সার করবা, আমি দেখি তোমরা অ্যান্সার পারো কিনা। দুইটা আমি লিখে দিচ্ছি। তাহলে আমি বললাম দ্য পেন ইজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য খাও। আবার তোমাকে আমি বললাম দ্য পেন ইজ কম্পেয়ার ড্যাশ রায়হান। এগুলা করতে বলা দেখি কি অবস্থা তাদের। আমরা বেশ কয়েকটা পড়ে ফেলছি, 5টা 6টা পড়ে ফেলছি ইম্পর্টেন্ট জিনিস। এটা অ্যান্সার কর দেখি। তাহলে আমরা পড়ে ফেললাম এগ্রি উইথ, এগ্রি টু, মেড অফ, মেড ফ্রম, কম্পেয়ার উইথ, কম্পেয়ার টু, বিসাইড, বিসাইডস। এই ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি। ওকে, আর জাস্ট 3টা বা 4টা পড়বো। এখন অ্যান্সার কর। তাহলে সিমিলার কাইন্ড অফ যদি হয়, একই জাতীয় ব্যক্তি বস্তু যদি হয় তাহলে টু, আর যদি ভিন্ন, সরি, তাহলে উইথ, আর যদি ভিন্ন জাতীয় বোঝায় তাহলে হচ্ছে টু। এখন দেখি তোমরা কি লিখো, তাড়াতাড়ি একটু অ্যান্সার করো তো বাচ্চারা। তাহলে তোমাকে 2জন বুঝতে হবে, যে 2জনকে দেওয়া আছে, যে তুলনা করা হচ্ছে যে 2জনের মধ্যে, এই 2জনকে তোমার একটু খুঁজে বের করতে হবে এরা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এরা দ্বারা আসলে কি বোঝাচ্ছে।
কি বলতেছো তোমরা দেখি তো। দেখো দ্য কাউ, এই গরু আর দ্য পেন দুটা কি সিমিলার না এক? সিমিলার নাকি ডিফারেন্ট? দুইটাই বস্তু, দুইটাই বস্তু। সো যেহেতু একই জাতীয়, সো এক নাম্বারটা হচ্ছে উইথ। আর রায়হান আর পেন এক জাতীয় না, সো হচ্ছে টু। এখন অনেকে বলবো যে ভাই গরু আর কলম এক জাতীয় হয়েছে কেমনে? হ্যাঁ শোনারা, এটা তোমাদের এই বয়সে এসে জানা উচিত যে যে মানুষ ছাড়া পৃথিবীর যা কিছু আছে সব আমরা বস্তু ধরি। মানুষ ছাড়া পৃথিবীর যা কিছু আছে সকল কিছুকে আমরা বস্তু ধরে আলোচনা করা হয়। এখন গরুর প্রাণ আছে, তো তুমি বলতে পারো না যে রায়হান ইজ এজ লাইক এজ দ্য কাউ, রায়হান গরুর মতো, এটা হইতেই পারে না ভাই, এটা অসম্ভব। এটা 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 করতে পারবো না তো। হ্যাঁ এটা কি বলে, ডিগ্রি বলে, এটা বাদ টোটালি। তোমাকে এখন বুঝতে হবে, এখানে আমি কাউ দিয়েছি তোমাকে একটু কনফিউশনে ফেলার জন্য। আসলে তোমাকে দিতে পারো কি এখানে, দ্য পেন ইজ কম্পেয়ার্ড উইথ দ্য বল, দ্য ফুটবল বা দ্য মার্কার, তখন তোমার কোনো ঝামেলা হইতো না। কিন্তু আমি গরু দেওয়ার পরে তুমি মনে হচ্ছে যে কলম আর গরু তো দুটো ডিফারেন্ট, একটা জীবন আছে একটা জীবন নাই। না বাবা, মনে রাখবা ওয়ানলি পার্সন ছাড়া, ব্যক্তি ছাড়া ইংলিশের ক্ষেত্রে সকল কিছুকে আমরা কি ধরে থাকি? সাধারণত বস্তু ধরে থাকি। সো এখানে কলম একটা বস্তু, গরু একটা বস্তু, এই কারণে আমরা দুইটা সিমিলার হয়ে গেছে, এখানে হবে কি উইথ। আর এখানে কলম একটা বস্তু, রায়হান একটা ব্যক্তি, সো এটা সিমিলার না। সো অ্যান্সার হচ্ছে টু। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এটাই তোমাকে বুঝাই দিলাম, তো ক্লিয়ার করে দিলাম। এখন বলো ক্লিয়ার কিনা। কেরাবেরা যে লাগতোই, কেরাবেরা দূর হয়েছে কিনা? আমার কাজই হচ্ছে তোমার কেরাবেরা দূর করে দেওয়া। একজন একটু বলে দাও যে ভাই কেরাবেরা এখন ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের অনেক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে তোমার ব্লাইন্ড অফ ব্লাইন্ড টু। খুব মজা, ব্লাইন্ড অফ ব্লাইন্ড টু। এই দুইটার অর্থ হচ্ছে কি? অন্ধ। দুইটার অর্থ কি? অন্ধ। ব্লাইন্ড মানে অন্ধ, তোমরা জানো। একটা হচ্ছে মানে আসলেই সে অন্ধ, আমরা যদি বলতে পাই যে অ্যাকচুয়ালি সে অন্ধ। কি রে, একটা মানুষ অ্যাকচুয়ালি অন্ধ, তখন আমরা ব্লাইন্ড অফ ব্যবহার করব। আরেকটা অন্ধ হচ্ছে দেখেও না দেখার ভান করা, মানে দেখেও না দেখার ভান, মানে এটা ভুয়া অন্ধ আর কি। একটা হচ্ছে রিয়েলি অন্ধ, আর একটা হচ্ছে ভান করা। এখন তুমি কেমনে বুঝো? তোমাকে বাক্যের মাধ্যমে তুমি বুঝতে পারবে, বাক্যটা দেখে তুমি বুঝতে পারবে যে আসলে কোনটা রিয়েল আর কোনটা কি। আমি তোমাকে এক্সাম্পল দিলাম যে দ্য বয় ওয়াজ ব্লাইন্ড এই দেখো, তোমাকে স্পষ্ট করে বলে দিবে, এটা দেখে তুমি বুঝতে পারবা। ওটা দেখেই তুমি বুঝতে পারবা যে আসলে এটা কোনটা বোঝাচ্ছে, যে এখানে কি ভান ধরা বোঝাচ্ছে নাকি আসলে ক্লিয়ার বোঝাচ্ছে। এখন একটা বললাম আই এম ব্লাইন্ড, FAULTS। দেখো দুইটা এক্সাম্পল একটু বুঝতে পারো কিনা দেখো, তোমরা একটু নর্মালি চিন্তা করো, তোমরা কতটুকু বুঝতে পারছো দুইটা এক্সাম্পল, এটা একটু ভাবো ভাই, বা অ্যান্সার করো। আমি বললাম যদি তোমার কিছু জিনিস দেখেও না দেখার ভান করা বোঝায় সেক্ষেত্রে আমরা টু ইউজ করব। আর যদি অ্যাকচুয়ালি অন্ধ বোঝায় তাহলে আমরা কি ইউজ করবো রে? তাহলে আমরা উইথ ইউজ করব, অফ ইউজ করব। এখন দেখো, এখন এই যে তার চোখে অন্ধ, বা ছেলেটা কোথায়? ছেলেটা তার চোখে অন্ধ। তো অ্যাকচুয়ালি মানুষ তো চোখেই অন্ধ হয়, যেহেতু এটা সঠিক জিনিস তাহলে আমরা দিব কি? ব্লাইন্ড অফ। তাহলে দ্য বয় ওয়াজ ব্লাইন্ড অফ হিজ আইজ, বালকটা অ্যাকচুয়ালি আসলে অন্ধ। আরেকটা হচ্ছে দেখো, আই এম ব্লাইন্ড টু মাই সানস ফল্ট, মানে ধরো তোমার ছেলে একটা বিশাল কুকাম করছে। কি করছে রে? ধরো তুমি এলাকার চেয়ারম্যান, তোমার ছেলে একটা কুকাম করছে। এখন তুমি কিন্তু বিষয়টা জানো যে এই ঘটনা এই ভণ্ড ঘটাইছে, তোমার কাছে বিচার নিয়ে গেছে একজন। ধরো আমি সাধারণ মানুষ, আমি বিচার নিয়ে গেলাম যে চেয়ারম্যান সাহেব আপনার ছেলে তো এই কুকাম করলো। বলে কি বলো রায়হান সাহেব, আমার ছেলে এই কাজ করতেই পারে না। অথচ আমি নিজে জানি, চেয়ারম্যান সাহেব নিজে জানে যে এই ঘটনা এই ছেলেই ঘটাইছে, 2 নাম্বারই কাম এই বেড়াই করছে, কিন্তু ও কি করে স্বীকার করতেছে না। তাইলে এইটাকে বলে যে দেখেও না দেখার ভান করা, মানে আমি জানি যে ঘটনাটা তুই ঘটাইছ, এই যে ফল্ট দুষ্টা তুই করছিস আমি জানি, তারপর আমি স্বীকার করতেছি না। দিস ইজ কল ব্লাইন্ড টু। আশা করি বুঝাইতে পারছি। দেখ এখন ক্লিয়ার কিনা একজন বল। তাহলে আমাদের অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, আশা করি এই জিনিস আমাদের ক্লিয়ার। সর্বশেষে আমরা একটু পড়ি, দেখি কি আছে আমাদের। আন্ডার, আরেকটা হচ্ছে বিলো। কি রে? বিলো।
এই দেখো তো ব্লাইন্ড অফ ব্লাইন্ড টু ক্লিয়ার কিনা, ব্লাইন্ড অফ ব্লাইন্ড টু ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা এটা আমরা ওইখানে পরে ফেলবো, তারপরে আমরা একটু বলে দেই যে আন্ডার মানে হচ্ছে দৃশ্যমান কোনো কিছু, তারপরে তোমার আমরা নিচে অর্থে ব্যবহৃত, আন্ডার মানে কি নিচে অর্থে ব্যবহৃত হয়, ব্রেকেটে লিখবে অস্পর্শ। এটা আমরা আরো পরে ক্লিয়ার করবো না, আমরা এখানে যেটা আসছে লিখে দিই অস্পর্শ। আর বিলো মানে হচ্ছে, বিলো মানে হচ্ছে এটাও নিচে বোঝায় স্পর্শ অবস্থায়, এটা অদৃশ্যমান, এটা অদৃশ্যমান, মাঝে মধ্যে কি স্পর্শ অবস্থায় ব্যবহৃত হয়। এটা নিয়ে তোমাদেরকে আমি আগেও ক্লাস নিয়েছিলাম তোমাদের প্রথম লেকচারে বা হচ্ছে, যাই হোক আমরা আজকে আসছে আজকে পড়ে ফেলি। দেখো দুইটা জিনিস একটু ভালো করে দেখো। আন্ডার, আন্ডার নিয়ে একটা এক্সাম্পল আমরা দেই, এখানেই দিব দুইটা এক্সাম্পল, অতিরিক্ত আলোচনা করব না, অতিরিক্ত আলোচনা করব না। কত বাজে? এই তো সময় খুব ইজি চলে যাচ্ছে, দৌড়াদৌড়ি, আমাদের অনেক পড়া বাকি। হ্যাঁ, তো আমাদের যতটুকু দরকার এতটুকু আমরা আলোচনা করবো। দেখো আন্ডার বলছিলাম দৃশ্যমান কোনো কিছু। ধরো আমরা বলি না তোমার একটা বিড়াল আছে, আমরা অনেকে এখন সুন্দর সুন্দর নামের বিড়াল মানে পুষে থাকি। একটা বিড়াল তোমার অনেক সময় দেখো দৌড় দিয়ে বিছনার নিচে চলে গেছে, তুমি কি বলো? মাই ক্যাট ইজ আন্ডার মাই টেবিল অথবা আন্ডার মাই বেড, বলো না? তোমার চাবিটা তোমার হাত থেকে পড়ে গেছে, পড়ে টেবিলের নিচে চলে গেছে, তুমি কি বলতেছো? দ্য কি ইজ আন্ডার দ্য টেবিল। ওই যে, ওই যে, তাইলে আমরা কি দিব? দা বিড়াল মানে কি, দ্য ক্যাট ইজ আন্ডার মাই টেবিল, বিড়ালটা আমার টেবিলের নিচে চলে গেছে। এই দেখো এখানে দেখবা যে বিড়ালটা টেবিলের নিচে বসে আছে, সো টেবিলের থেকে বিড়ালের একটা দূরত্ব কিন্তু আছে, বিড়ালের পিঠটা কিন্তু টেবিলের সাথে লাগা রয়েছে, লাগা নাই, মানে লেগে থাকলে হয়ে যাবে কি, লেগে থাকলে হয়ে যাবে তোমার বিলো, আর যেহেতু লেগে নাই সো এটা হয়ে গেছে আন্ডার। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও এক সময় কথা বলবো। তাহলে তোমাদেরকে আমি বাস্তবতা দিয়ে বুঝাইতে পারলাম। আরেকটা হচ্ছে বিলো যদি লেগে থাকে, ধরো তোমার উপরে ফ্যানটা যে ঘুরতেছে, তোমার মাথার উপর যে ফ্যানটা ঘুরতেছে, এটা কি হাওয়ায় শূন্য শূন্য ঘুরতেছে? না, দেখবে ফ্যানটার উপরে একটা লোহা দিয়ে আটকানো আছে, কিসের সাথে? ছাদের সাথে। তাহলে এইটাকে বলতে হবে বিলু। তাহলে আমি বলতে বলতে দ্য ফ্যান ইজ বিলু মাই সিলিং। সিলিং মানে পাটাতন, বা বিলু দ্য রুফ বা ছাদ। আচ্ছা সিলিং দিই আমরা, সিলিং, সিলিং এর নিচে দেখো ফ্যানটা লেগে আছে, এই যে লেগেছিল, এই দেখো বাংলা আলাপ, এই দেখো এটা ধরো তোমার ছাদ, এখানে ফ্যানটা ঘুরতেছে, লেগে আছে। সো যদি টাচ করে থাকলে সেটা হবে আন্ডার, সরি বিলু। আর যদি নন টাচেবল থাকে, অস্পর্শ থাকে, তাহলে সেটা হবে আন্ডার। আর এখানে বিলুর আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে পদমর্যাদা। নোট লিখো, নোট, এটা লেখার পরে লিখবা নোট, যে পদমর্যাদার ক্ষেত্রে, পদমর্যাদা বা র্যাঙ্ক, র্যাঙ্কের ক্ষেত্রেও কে হয়? বিলু হইতে পারে। যেমন আমি যদি বলি একটু কষ্ট করে লিখে নাও, আমি নতুন স্লাইড দিতে চাচ্ছি না। সকিনা ইজ বিলো মাই র্যাঙ্ক, তাহলে সকিনা আমার থেকে পদমর্যাদা একটু নিচে, মানে ধরো আমি উপরের ক্লাসে পড়ি, সে নিচের ক্লাসে পড়ে, তাহলে বিলো অর্থে আসলে পদমর্যাদা ব্যবহৃত হয়। তাহলে এইভাবে লিখে একটু নোট লিখে ফেলবা, যে প্রথমে লিখবা আন্ডার দৃশ্যমান নিচে অস্পর্শ, ব্যাখ্যা দিয়ে বুঝাইছি। এক্সাম্পল দিবা দ্য ক্যাট ইজ আন্ডার মাই টেবল, দ্য ফ্যান ইজ বিলো মাই সিলিং। এরপরে নোট লিখবা পদমর্যাদা বা র্যাঙ্ক বোঝাতেও কি হয়? বিলু ব্যবহৃত হয়। এক্সাম্পল দিবা সকিনা ইজ বিলো মাই র্যাঙ্ক, তাহলে আমাদের এটা হয়ে যাবে। একটু বলো সবকিছু একটা কিনা, এই যে 7টা 8টা পড়াইলাম এগুলো বুঝছো কিনা একটু বলো তো বাচ্চারা, একজন বলে দাও। তাহলে আমরা এই জিনিসগুলো মোটামুটি এখান থেকে পড়ছি। এখন তোমাদেরকে খুব সুন্দর একটা জিনিস পড়াবো, এরপরে টু ইনটু এগুলো নিয়ে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এখন তোমাদের একটু দুটো কনফিউশন দূর করি, তারপরে ঘটনাটা যায়, দুটো কনফিউশন দূর করি। দেখো একটা হচ্ছে টু, একটা হচ্ছে টুয়ার্ডস, ইনটু। এই জিনিসগুলো দেখো, টু মানে কি? দিকে,
প্রতি কোনো একটা দিকে নির্দিষ্ট দিকে যাচ্ছে। আর এটা কি টু মানে দিকে, নির্দিষ্ট দিকে, মনে রাখবা। আর টুয়ার্ডস মানে দিকে, বাট একদম নির্দিষ্ট না, অনির্দিষ্ট। তাহলে আমরা কি বলতে পারি? অনির্দিষ্ট। আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই দেবো ভাই, চিন্তা করো না। ইন মানে কি? ভিতরে। লিখো, তাড়াতাড়ি লিখো। ভিতরে, মধ্যে। ভিতরে, মধ্যে, কোনো কিছুর ভিতরে মধ্যে থাকলে ইন হয়। ইনটু মানে কি? সাধারণত বাহির থেকে তুমি যখন ভিতরে প্রবেশ করবা তখন আমরা ইনটু ব্যবহার করে থাকি। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই চারটা দেখবো। চারটা নিয়ে আমাদের প্রচুর কিলাকিলি আছে ভাই, কখন কোনটা বসাবো তোমাদেরকে আজকে স্পষ্ট করে আমি বুঝাবো। ধরো এটা একটা জিমনেশিয়াম, দেখো তোমাদেরকে আমি বুঝাচ্ছি। ধরো এটা একটা কি? এটা হচ্ছে একটা জিমনেশিয়াম। ভেরি ফ্যান্টাস্টিক ওয়ার্ক। ধরো এটা হচ্ছে একটা জিমনেশিয়াম। আমি কি নাম দিলাম? এটা জিমনেশিয়াম। এখানে ধরো গাছগাছালি আছে, অনেক কিছু আছে। ওকে ফাইন, এটা আমরা নাম দিলাম হচ্ছে জিম। এটা একটা জিমনেশিয়াম, ঠিক আছে। জিমনেশিয়ামে যাচ্ছে কে? ধরো সকিনা যাচ্ছে। ধরো এখানে কে আছে? সকিনা আছে। কেমন আঁকবো রে? আরে ফাটাফাটি সকিনা। ধরো এটা সকিনা নাকি? ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, নাকি? ফাটাফাটি। ধরো সকিনা কই যাচ্ছে? জিমনেশিয়ামে যাবে। সো একটু ভালো করে খেয়াল করো, এখন একটু মনোযোগ দাও। এখানে এই চারটা জিনিসের কনফিউশন কিয়ামত পর্যন্ত আর তোমার কনফিউশন লাগবে না, আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। ধরো অ্যাজিম করো এখানে তুমি আসো। কে আসো এখানে? তুমি আসো বা সকিনা আছে, যেই আছে। তুমি কোথায় যাচ্ছে? দেখো, ওকে। তাহলে এটা ধরো রাস্তা, এটা কি? রুট। জিমনেশিয়ামে যাওয়ার রুট। এখানে দরজা আছে। কে আছে এখানে? দরজা আছে। সো এই যে সকিনা হাঁটা শুরু করলো, সকিনা যে এদিকে হেঁটে হেঁটে যাচ্ছে, প্রিপোজিশন কি আছে রে? টু। যাচ্ছে মানে কি প্রিপোজিশন? টু। মনে রাখবা এই পর্যন্ত টু, কারণ সে একদিকে যাচ্ছে। যখনই যখনই সে ভিতরে প্রবেশ করে ফেলছে তখন প্রিপোজিশনের কাজ হয়ে গেছে দুইটা। এখন তার কাজ হচ্ছে একটা। এখন তার কাজ হচ্ছে একটা, কারণ সে শুধু যাচ্ছেই। সে শুধু যাচ্ছেই, নির্দিষ্ট দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? জিমনেশিয়ামেই যাচ্ছে। সো জিমনেশিয়ামে যেহেতু যাচ্ছে, সো একটা কাজ টু। তোমাকে বলছিলাম না যে তুমি রুম থেকে যখন বের হয়ে গেছো, তোমার সাথে তিনজন জিনিস আছে। আমাদের মুসলমানদের ভাষায় বলে, আমাদের দুই হাতে দুজন লেখক আছে, কিরামান কাতিবিন, যারা আমাদের ভালো কাজ খারাপ কাজগুলো লিখে, লিপিবদ্ধ করে। সো এরা দুজনের সাথে আমি বলি তোমার সাথে আরেকজন ফেরেস্তা আছে, ইংরেজির ফেরেস্তা, তার নাম হচ্ছে টু। তাহলে তুমি যখন বের হয়ে যাবে রুম থেকে, তোমার সাথে টু সবসময় যাবে। সো এই কারণে তুমি বলো যে আই এম গোয়িং টু, শি ইজ গোয়িং টু, কামিং টু। এই যে টু, কারণ মুভ করলেই টু, ঠিক আছে। তো এই যে যাচ্ছে হচ্ছে টু। মনে রাখবা এই পর্যন্ত কাজ একটাই ছিল, এই কারণে টু। কিন্তু তুমি যখনই দরজাটা দিয়া রুমে ঢুকে পড়লা, তখনই তোমার কাজ হয়ে গেছে দুইটা। একটা হচ্ছে তুমি রুমের মধ্যে ঢুকে গেছো, আর সাথে নিয়ে আসছো কি? টু। এই কারণে প্রিপোজিশন হয়ে গেছে কি? ইনটু। তাহলে ভিতরে ঢুকে গেলেই হয়ে যাবে কি? ইনটু। তোমার দরজা দিয়ে তুমি কল্পনা করো যে তোমার ঘরের দরজার সামনে পর্যন্ত তুমি টু ছিলা। তুমি কলেজ থেকে যাচ্ছ, তোমার দরজার এই পর্যন্ত তুমি টু। যখনই তুমি দরজার ভিতরে প্রবেশ করে ফেললা, কাজ করে ফেললা দুইটা। একটা হচ্ছে ভিতরে প্রবেশ করলা মানে ইন, আর সাথে নিয়ে আসছো কি? টু। এই কারণে হয়ে গেছে আমাদের কি? ইনটু। তাহলে আশা করি ইন আর ইনটু তোমাকে টু আর ইনটু বুঝতে পারছি। আর ইন কি? ইন মানে কোনো কিছুর মধ্যে থাকলে ইন হয়। ভিতরে গেছিল ইন, আর তুমি যখন দুইটা কাজ একসাথে করতেছো তখন হয়ে গেছে ইনটু। তাহলে আমাদের ইন গেল, ইনটু গেল, টু গেল। টু ওয়ার্ডস কি? টু ওয়ার্ডস কি? ধরো এটা জিমনেশিয়াম, টু যে কথা, টু ওয়ার্ডস সেমই কথা, শুধু একটু এখানে ডিফাইন করা লাগে। টু যে জিনিস, টু ওয়ার্ডস সেম জিনিস। তুমি এখানে টু ওয়ার্ডসও দিতে পারো। তাহলে স্পেসিফিকলি ব্যবহারটা কি? বলছেন ভাই স্পেসিফিকলি ব্যবহারটা হচ্ছে টুয়ার্ডস মানে দিকে। তুমি যখন বলবা যে সকিনা ইজ গোয়িং টুয়ার্ডস জিমনেশিয়াম, ঠিক আছে, দুটো এক্সাম্পল লেখা তুমি লিখতে পারো যে সকিনা ইজ গোয়িং টুয়ার্ডস জিমনেশিয়াম। তখন এটার অর্থ হবে সকিনা জিমনেশিয়ামের দিকে যাচ্ছে। সকিনা জিমনেশিয়ামের দিকে যাচ্ছে। এখন সে জিমনেশিয়ামের ভিতরে যেতে পারে, এখানে গিয়ে সে জয় বাংলা হইতে পারে। সো যে কোনো জায়গায়, মানে আমরা বলি না যে কোথায় যাচ্ছিস রে, আমি বললাম যে দোস্ত আমি একটু ক্যাম্পাসের দিকে যাচ্ছি। আমি কিন্তু ক্যাম্পাসে যাচ্ছি না, ক্যাম্পাসের দিকে যাচ্ছি। এখন ক্যাম্পাসের দিকে তোমার ধরো
অনেকগুলো প্রতিষ্ঠান থাকতে পারে, আমি ওইখানে গেছি, আমি ক্রিকেট খেলতে গেছি, তোমার ক্যারাম খেলতে গেছি। আবার কেউ যখন বলবে আমি ক্যাম্পাসে যাচ্ছি, নির্দিষ্ট করে বলছে ক্যাম্পাসেই যাচ্ছি, তখন হবে কি টু। তাহলে টুয়ার্ডস দিলে অর্থ হয়ে যাবে দিকে, আর টু দিলে অর্থটা হয়ে যাবে নির্দিষ্ট করে একদম ক্যাম্পাসে যাচ্ছি। তার মানে তুমি যদি বলো সকিনা ইজ গোয়িং টুয়ার্ডস জিমনেশিয়াম, তাহলে অর্থটা দাঁড়াবে সকিনা জিমনেশিয়ামের দিকে যাচ্ছে। আর তুমি যদি আবার বলো সকিনা ইজ গোয়িং টু জিমনেশিয়াম, তাহলে আমরা বলবো কি সকিনা জিমনেশিয়ামে যাচ্ছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার, বুঝাইতে পারছি। একজন একটু বলে দাও বুঝাইতে পারছি কিনা। এইভাবে চিত্রটা খাতার মধ্যে আইকা লিখ। পোলাপান কোনটা বলবো রে? ধর ইন নিয়ে তো আমাদের কারো ঝামেলা নাই। ইন মানে কোনো কিছুর মধ্যে। ধরো আমি রুমের মধ্যে আছি, রায়হান ভাই ইজ ইন দ্য রুম। পুকুরের মধ্যে মাছ আছে, দ্য মাছ ইজ ইন দ্য পুকুর। গ্লাসের মধ্যে পানি আছে, দ্য পানি ইজ ইন দ্য গ্লাস। এটা তোমরা বুঝো, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আর ইনও জানি, ইনটু জানি, যে ইনটু মানে বলছিলাম দুইটা কাজ একসাথে, যে তুমি যখন দুইটা কাজ একসাথে করবা, মানে হচ্ছে তুমি রুমের মধ্যেও প্রবেশ করছো, আবার তুমি যখন হেঁটে যাচ্ছ তখন টু, তাহলে ইনটু হচ্ছে দুইটা কাজ, এটাকে আমরা বলি কমপ্লেক্স প্রিপোজিশন। আর আমাদের ঝামেলা হচ্ছে টু আর টুয়ার্ডস নিয়ে। মনে রাখবা দুইটা সেম জিনিসই, শুধু টুয়ার্ডস হচ্ছে দিকে, আই এম গোয়িং টুয়ার্ডস মাই স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি, আর আই এম গোয়িং টু মাই স্কুল, আমি স্কুলেই যাচ্ছি। আশা করি বুঝাইতে পারছি। এই কনফিউশনগুলো দূর করে দেওয়ার জন্য মূলত তোমাদের সামনে ক্লাসে নিয়ে আসা এই জিনিসগুলো। ওকে, তাহলে আমরা অনেক কিছু এখান থেকে শিখে ফেললাম। টুয়ার্ডসও আমরা মোটামুটি শিখে ফেলছি। এভাবে লিখবা, হ্যাঁ নোট খাতায় এমনি এরকম লিখবে, এরকম করে লিখবা। এখন আরেকটা কয়েকটা ব্যবহার আমরা শিখি, এটা তোমাদেরকে আমি লিখে দেবো, আমি কয়েকটা লিখে দিব, বাকি তোমাদের ব্যবহার। যেমন আমরা এটের ব্যবহার শিখবো আমরা। তোমরা একটু কোথায় কোথায় অন বসে এটা শিখবা, অনের ব্যবহার শিখবা, ইনের ব্যবহার শিখবা, ঠিক আছে? ইনের ব্যবহার শিখবা তোমরা, এটা তোমাদের কাজ। কোথায় কোথায় ওয়ান বসে, কোথায় কোথায় ইন বসে, এটা হোমওয়ার্ক। এটা একটু তোমরা শিখে ফেলবা, যে সালের আগে ইন বসে, ইন 1971। তারপরে বারগুলা, যেমন অন মানডে, অন টিউসডে, অন ওয়েন্সডে, এগুলো তোমরা একটু শিখবা, এটা তোমাদের কাজ। এখন দেখো এটের ব্যবহারগুলো তোমরা একটু শিখতে পারো, তারপর আমি একটু লিখে দিই। এটার অনেকগুলো ব্যবহার আছে, তো সবগুলো পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকগুলো পরীক্ষাতেই আসে এটার। যেমন নির্দিষ্ট, এটা একটা খাতা একটু লিখে রাখো, আর বাকিটা তোমরা পড়ে নাও। নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, বয়স, ওজন, উচ্চতা, গতি, দর বা প্রাইস, এগুলোর ক্ষেত্রে এই সাধারণত কী ব্যবহৃত? অ্যাড ব্যবহৃত হয়। আরও অনেক আছে। কম্পেয়ার বুঝাইতে দুইটা স্থানের মধ্যে ছোট স্থান, দুইটা স্থানের মধ্যে ছোট স্থান। কম্পেয়ার বুঝাইতে ছোট স্থানের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, আমরা যদি একটা করে এক্সাম্পল দেই, তোরা লিখে রাখ। যেমন আমি বললাম যে অ্যাট সাস্ট, নির্দিষ্ট জায়গার কথা বললাম। হ্যাঁ, আমি বললাম যে অ্যাট 5 PM। আমি তোমাকে বললাম বয়স অ্যাট 43 years old, 43 years old। ওজন আমি বললাম যে অ্যাট 5 kg। উচ্চতা অ্যাট 5'9" ইঞ্চ। তারপর বলতে পারি গতি অ্যাট 50 km/h। তারপর আমরা বলতে পারি দর, প্রাইস অ্যাট 300 টাকা কেজি, পার কেজি আর কি, যেটাই বলো। তারপর ছোট স্থান, কম্পেয়ার বুঝাইতে বড় স্থান আর ছোট স্থানের মধ্যে কম্পেয়ার বুঝাইতে বোঝায়। যেমন আমরা বলতে পারি যে অ্যাট মিরপুর ইন ঢাকা। কম্পেয়ার বুঝাইতে বড় স্থানের পূর্বে ইন হয় আর ছোট স্থানের পূর্বে অ্যাট হয়। এটা তোমরা জানো, এটা তোমরা জানো। কারো কনফিউশন থাকলে আমরা পরবর্তীতে আবার কথা বলবো। হ্যাঁ, তোমরা জানো যে এই কনফিউশনগুলো নিয়ে আমাদের এখানে প্রচুর পরিমাণে ক্লাস আছে। হ্যাঁ,
তোমরা যারা এখনো এইখানে যুক্ত হও না ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবে, কারণ এই কনফিউশনগুলো নিয়েই প্রচুর পরিমাণে ক্লাস আছে। ঠিক আছে, তোমরা ইউটিউব ফেসবুক সব জায়গাতেই পাবা প্রচুর পরিমাণে এই যে কনফিউশনগুলা, যে ছোট জায়গা বড় জায়গা কিভাবে ডিফাইন করবা এই জিনিসগুলা, তারপরে ছোট ছোট যে কমন মিস্টেক্সগুলো যেগুলো তোমাদের 7 কলেজ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছো, তোমরা যারা সেকেন্ড টাইমার পরীক্ষা দিবা তোমাদের একটা নাম্বার ছুটে যাওয়া মানে বিশাল কিছু। সো এই নাম্বারটা যেন ক্যাচ কোনোভাবেই এটা যেন তোমার হাতের নাগালের বাইরে না চলে যায়, রেগুলার ইংলিশ যেন প্র্যাকটিসের মধ্যে থাকো, এই কারণে তোমাদের জন্য আমাদের এই বিষয়টা, তোমরা একটু আমার সাথে কানেক্টেড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আই কি বলছো 43 ইয়ার্স ওল্ড হবে না? হ্যাঁ হ্যাঁ, ইয়ার্স তো হবে রে শোনা, আমি তো বলি নাই। আমার কাজ হচ্ছে ভাই ক্লাসটা শুনবা তুমি, আমি ইচ্ছা করে লিখি না, এত কালি পুরানোর সুযোগ আছে, বলেই দিলাম তোমাকে। সো এইটা, আর তোমাদের হোমওয়ার্ক কি, অন কোথায় বসে ইন কোথায় বসে, আমি তোকে বলে দিয়েছি সালের পূর্বে ইন বসে, তারপরে হচ্ছে কোনো নির্দিষ্ট ফ্রিজের পূর্বে ইন বসে, অন হচ্ছে বার, বয়স, তারিখ, এগুলা। তারপরে তোমরা একটু পড়বা, যে কোনো এক জায়গা থেকে একটু পড়ে নিবা, এই 3টা জিনিস একটু পড়লে তোমার হবে। ওকে, আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে অন টু, সর্বশেষ। আচ্ছা, অন টু আচ্ছা, অন টুটা একটু পড়াইয়া দিই, না এখন পড়াবো না, অন টুটা হচ্ছে পরে আমরা এখন যে আলোচনা যাবো সেখানে পড়াবো। চলো আমাদের ফাইনাল আলোচনা, সুন্দর আলোচনা, এখন ডিম থিওরি আমরা পড়বো। কি পড়বো রে? ডিম থিওরি। তোমাদের আমাদের 3-4টা নাম লাগবে, বলো তো দেখি, কমেন্ট করো দেখি কাদের নাম দিব, বলো দেখি। এখন আমরা একটা ডিম থিওরি পড়বো, সবাই খাতাটাকে, সবাই হচ্ছে তোমাদের অফসেট পেপার নাও, হাতে একটা অফসেট পেপার নাও, ধরো তোমাদের যে নোট খাতা আছে এটা বের করে, সুন্দর করে বের করে, মাঝে একদম উপরে জায়গা রাখবা, নিচে জায়গা রাখবা, মাঝে একটা সুন্দর করে ডিম আঁকো। হ্যাঁ, মাঝে একটা সুন্দর করে ডিম আঁকো। দেখো আমি তোমাকে ডিম রেখে দেখাচ্ছি, ধরো ধরো এটা হচ্ছে একটা ডিম, ওয়াও ফাটাফাটি ডিম হয়েছে, সুন্দর ডিম। তো এখন তোমরা এটা অনেকেই পড়ছো, অনেকেই এই জিনিসটা পড়ছো, জাস্ট আমি তোমাদেরকে আরেকবার স্মরণ করা যে দেওয়ার জন্য তোমাকে একটা গল্প বলবো। হ্যাঁ, সর্বোচ্চ 5 মিনিটের ক্লাস আমাদের এটা, গল্প বলবো, সেই গল্পটা জাস্ট তোমরা একটু মনে রাখবা। দেখো, এই 26 বাজে আমরা 31-এর মধ্যে শেষ করবো, তোমাদের প্রশ্ন দিব না, জাস্ট আমি আলোচনা করো, তোমরা শুনবা আর লিখবা। ওকে, হ্যাঁ তোমরা নামগুলা বলো দেখি, তোমাদের নাম দিব হচ্ছে 2টা নাম পেয়ে গেলাম আমরা, আরেকটা না 2টা নাম বলো। ওকে, দেখো সর্বপ্রথম হচ্ছে এটা ধরো একটা ডিম, বিশাল একটা ডিম, ধরো ডাইনোসরের ডিম বা কোনো একটা পাখির ডিম। সো এই ডিমের মধ্যে কি থাকে বলো তো? ভালো করে শোনো, কেউ কিছু লিখবা না এখন, জাস্ট কথা শুনবা, কথা শুনবা, এটা পরে ক্লাস দেখে থেকে লিখবা। আমি জাস্ট গল্পটা বলতেছি, বললাম 5 মিনিট, এটা অনেক লম্বা সময়ের পর, আমি তোমাকে এটা 5 মিনিটের উপরে নিব না। তোমরা যেহেতু জিনিসটা জানো, আমি জাস্ট তোমাকে আরেকবার রিকল করাই দিচ্ছি। দেখো ডিমের মধ্যে কি থাকে, ধরো আমরা ধরলাম ডিমের মধ্যে একটা বেবি আছে না, কোনো হাঁসের ডিম হলে হাঁসের বেবি, ডাইনোসরের ডিম হলে ডাইনোসরের বেবি আছে। সো কোনো কিছুর মধ্যে যদি কোনো কিছু থাকে, প্রিপোজিশন কি হয় রে? অন হয়। এখান থেকে আমরা 14-15টা প্রিপোজিশন শিখবো এই ডিম থিওরি থেকে। তাহলে তাহলে কোনো কিছুর মধ্যে যদি কোনো কিছু থাকে, তাহলে সেটা কি হবে? ইন হবে। এখন ডিমের মধ্যে বেবি আছে, ইন না, ডিমের মধ্যে কুসুম আছে, ইন, রুমের মধ্যে রায়হান ভাই আছে, ইন, পুকুরের মধ্যে মাছ আছে, ইন, গ্লাসের মধ্যে পানি আছে, ইন, কোনো 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 জায়গার মধ্যে কোনো কিছু থাকলে ইন। শোনা, তোমাকে আমি জাস্ট জিনিসটা বুঝাইলাম। ওকে, তাহলে এখন বেবি ছিল, সেটা হচ্ছে ইন। এখন কোনো কারণে সে তো আর ভিতরে থাকবে না, একটা নির্দিষ্ট সময়ের পরে সে ভিতর থেকে বাইরে চলে আসছে। সো এই সব ক্ষেত্রে আমরা প্রিপোজিশন বসাই আউট অফ। ধরো তুমি ফ্লাই করে আরব আমিরাত থেকে আইসা ঢাকা এয়ারপোর্টে নামলা, এয়ারপোর্ট থেকে তুমি যে রুম থেকে বের হয়ে গেছো, আউট অফ, তাহলে আমরা বলতে পারি দ্য বেবি ইজ আউট অফ দ্য ডিম। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। ওকে, তাহলে আমরা ইন পাইলাম, আউট অফ পাইলাম। এখন কিছুদিন পর এই যে বেবিটা বাইরে আইসা দেখলো যে বাইরের অবস্থা প্রচুর খারাপ, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, তারপরে তোমার আফগানিস্তান, মানে কি বলা হয় এটা, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ হচ্ছে, ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, বাংলাদেশের সাথেও বা বিভিন্ন দেশের একটা স্নায়ু যুদ্ধ চলতেছে। সো এই জিনিসগুলো দেখে আর ভালো লাগতেছে না, দূর এই পৃথিবীতে এনে থাকবো না, আমি জেনে ছিলাম ওইখানে ভালো ছিলাম। ওই বেচারা আবার কি করলো? ডিমের মধ্যে প্রবেশ করলো। তাহলে এইসব ক্ষেত্রে আমরা কি বসাবো? ইনটু, কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম যে বাহির থেকে ভিতরে গেলে ইনটু, আর ভিতর থেকে বাইরে আসলে কি? আউট অফ। জাস্ট গল্পটা শোনো, প্রয়োজনে তোমাদের গ্রুপে আমি এটা আমার নোট খাতা থেকে তোমাকে ছবিটা দিয়ে দিব, তোমরা নোট করে ফেলো, সমস্যা নেই, জাস্ট গল্পটা শোনো। প্রেপোজিশন পাইলাম 3টা। এখন
তাহলে আমরা পেলাম ইন, ইনটু, আউট অফ। এখন তো আমরা একটা নাম নিব, কে? সোনালী সাহেব। কি নাম আছে? ওকে, স্বর্ণালী। সো স্বর্ণালী রায়হান ভাই ক্লাস করতে আসতেছে, তো উনি এসে দেখলো এখানে আমাদের মুড়ে বিশাল বড় এক ডিম। আচ্ছা, এর আগে আমরা বলি যে এখানে একটা ডিম পড়েছিল, এখানে একটা পাখি, ধরো আমরা বললাম একটা পাখি কেমনে আঁকে। ওয়াও, তোমরা সুন্দর করে আঁকেনি। ধরো একটা পাখি, এই পাখিটা উপর দিয়ে উড়ে যাচ্ছিল, ওর কাছে মনে হয়েছে ওই ডিমটা ওর নিজের। তো ও কি করলো, পাখিটার উপরে, ডিমের উপরে এসে বসে গেল। তার মানে এই যে কোনো কিছুর উপরে বসে গেলে, কোনো কিছুর উপরে যদি বসা যায়, যদি স্পর্শ অবস্থায় বসা যায়, তাহলে প্রিপোজিশন হয় অন। এখন কলমটা আমার মাথার উপরে আছে মানে দ্য কলম ইজ অন মাই মাথা। কলমটা আমার হাতের উপরে আছে মানে দ্য কলম ইজ অন মাই হাত। টেবিলের উপরে তোমার বইটা আছে মানে দ্য বই ইজ অন দ্য টেবিল। মূল কথা হচ্ছে কোনো কিছুর উপর টাচ, অর্থাৎ স্পর্শ করা থাকলেই, স্পর্শ করে থাকলে সেটা কি হয়, অন হয়। এখন স্বর্ণালী আসছিল ক্লাস করতে, ও দেখলো প্রচুর রোদের মধ্যে একটা পাখি ডিমের উপরে বসে আছে। ওই বেচারির মায়া হইলো, কি করলো, পাখিটার উপরে একটা ফ্যান টানায় দিল। কি করলো রে, এখানে একটা ফ্যান টানায় দিল। ধরো কেমনি ফ্যান আঁকে, ধরো একটা ফ্যান টানায় দিছে, কিসের জন্য? ও বলতেছে আচ্ছা কি একটা অবস্থা, পাখিটার রোদের মধ্যে আমি একটা ফ্যান টানায় দিই। ওই যে ফ্যানটা টানায় দিল, তাহলে ফ্যানটা কিন্তু একটা দূরত্ব তৈরি করছে। ফ্যানটার মানে তোমার নিজের ফ্যানটাতে তুমি তুলনা করো, তুমি রুমের মধ্যে বসে আসো, তোমার উপরে একটা ফ্যান ঘুরতেছে, তো তোমার মাথা থেকে ফ্যানটার মধ্যে একটা ডিস্টেন্স আছে না, অস্পর্শ। তার মানে এইসব ক্ষেত্রে আমরা বসাই ওভার। তাহলে আমরা এখানে কি বলবো, দ্য ফ্যান ইজ ওভার দ্য বার্ড। আমার ক্ষেত্রে যদি বলি দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। একটা পাখি তোমার মাথার উপর দিয়ে উড়ে গেল, আমরা কি বলবো, দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড। তাহলে যদি অস্পর্শ অবস্থায় থাকে তাহলে কি হবে, ওভার হবে। তাহলে আমরা অন শিখলাম, ওভার শিখলাম। এখন সব থেকে উপরে, এখন ধরো এই যে ঘটনা ঘটছে, এখানে কে ছিল, এখানে ধরো স্বর্ণালী ছিল। এখন এই খবর গেছে আমার বস ভ্লাদিমির পুতিনের কানে। পুতিন কে, রাশিয়ার প্রেসিডেন্ট। তো ওর কানে হঠাৎ মনে হলো যে ঢাকার মিরপুরে কি হইলো, যে এক বিশাল বড় ডিম পড়ে আছে, ডিমের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। ডিমের উপরে পাখি বসে আছে, পাখির উপরে স্বর্ণালী গিয়ে আবার ফ্যান দিয়ে বাতাস করতেছে। সো বা ধরেন ডাইনোসরের ডিম, বিশাল বড় ডিম পাওয়া গেছে। ওই বেচারা কি করলো, বলে যে ফ্লাইট রেডি করো। কোথায় যাব রে, ঢাকায় যাব। কিসের জন্য, এখানে ধরো আকাশ আছে, আকাশ। তো ও কি করলো, এই যে রাশিয়া এখানে আছে, রাশিয়া থেকে ফ্লাই করে, এই ধরো ফ্লাইট তো ফাটাফাটি ফ্লাইট, ধরো ফ্লাই করে সে উড়ে কই আসলো, এই ডিমের উপরে আসলো। এই যে ফ্লাইট, তো ফ্লাইট মানে উড়ে আসছে অনেক উপর দিয়ে। তার মানে অনেক উপর দিয়ে গেলে প্রিপোজিশন হয় অ্যাবাভ। সর্বোচ্চ উপরে লিখো, এরকম লিখবো, সর্বোচ্চ উপরে। জাস্ট গল্পটা বুঝো একটু, তোমাদেরকে নোট খাতার জিনিস আমি দিয়ে দিব। তার মানে বলছিলাম কোনো কিছু লেগে থাকলে অন, এখানে গেলে ওভার, একদম আকাশে চলে গেলে অ্যাবাভ। তাহলে আমরা উপরে তিনটা জিনিস পাইলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, এখানে আসার পরেই, ঢাকার আকাশে আসার পরেই ফ্লাইটটা ক্রাশ করে কই পড়ছে রে, ডিমের উপরে পড়ছে। উপর থেকে নিচে কোনো কিছু যদি পড়ে যায়, প্রিপোজিশন হয় অন টু। উপর থেকে নিচে কোনো কিছু যদি পড়ে যায়, প্রিপোজিশন হয় অন টু। তোমরা ছোটবেলা গাছে ঢিল দিয়ে বড়ই পারতা, আমটা দেখবা পড়ে গেছে, এই যে আমটা উপর থেকে নিচে পড়ে গেল, এটা হচ্ছে অন টু। সো ফ্লাইটও যে আকাশ থেকে ক্রাশ করে মাটিতে পড়ে গেল, এটা কি, অন টু। তাহলে আমরা অন টু পেয়ে গেলাম। এই কারণে অন টু নিয়ে আলাদা করে কথা বলতেছি না, তাহলে আমরা অন টু পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা কি পাইলাম রে, ইন, কোনো কিছুর মধ্যে থাকলে ইন, ভিতর থেকে বাইরে হইলে আউট অফ, আবার বাইরে থেকে ভিতরে গেলে ইনটু, তারপরে কোনো কিছুর উপরে টাচ করা অবস্থায় থাকলে অন, আরেকটু উপরে থাকলে ওভার, সর্বোচ্চ উপরে থাকলে অ্যাবাভ, উপর থেকে নিচে পড়ে গেলে অন টু। এখন আরেকটা নাম কে বলছিলাম, ইব্রাহিম সাহেব। এখন ইব্রাহিম সাহেবও সেম ঘটনা, ওর কানে গেল যে পুতিন চলে আসছে, পুতিনের ফ্লাইট ক্র্যাশ করছে। ওই বেচারা আসলো ঘটনা দেখতে, আর সে কি করলো, বলে এত বড় ডিম তো আমি জীবনে দেখি নাই। ও কি করলো, ধরো ইব্রাহিম সাহেব ডিমের পাশে বসলো, এটা ইব্রাহিম সাহেব ডিমের পাশে বসলো, বলে এত বড় ডিমের একটু ফিলিংস নেই, ডিমের কি অবস্থা। তো এখানে সে বৈশা দেখলো না, ডিম তো ভালোই গরম আছে রোদের তাপে। সো এই যে ডিমের পাশে বসছে, এটা তোমরা অলরেডি জানো, কোনো কিছুর পাশে যদি কেউ বসে তাহলে প্রিপোজিশন কি হয়, বিসাইড। কিছুক্ষণ আগে আমরা এটা পড়ে আসছি। তাহলে কোনো কিছুর পাশে কেউ বসলে প্রিপোজিশন হয় বিসাইড। তাহলে এই ঘটনা সেখানে ঘটালো ইব্রাহিম। মানে ইব্রাহিম কিছুক্ষণ বসে থাকার পরে মনে হয়েছে ধুর, তো সায়েন্সের মানুষ, বিজ্ঞানী লোক, তো বলে যে আমি এটার
ব্যাস বা পরিধিটা মাপি, সো কি করলো একটা রাউন্ড দিয়ে আসলো, এই যে এই পাশ থেকে কি করলো রে পুরোটা ডিমটাকে একটা রাউন্ড দিয়ে আসলো, যে কতটুকু সময় লাগে দেখি, এই যে রাউন্ড দিয়ে আসলো, এইসব ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইউজ করি অ্যারাউন্ড। তুমি যখন কোনো কিছুকে একদম কোনো কিছু সেন্টার থেকে কেন্দ্র করে ঘুরবা একটা নির্দিষ্ট পয়েন্টে, তখন প্রিপোজিশন হবে রাউন্ড। এই কারণেই তোমরা বলো যে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তাহলে আমরা অনেকগুলো পায়ে গেলাম, বিসাইডসও পায়ে গেলাম এবং অ্যারাউন্ডও পায়ে গেলাম। ওকে, এখন এই যে আমরা আবার আগের গল্পে যাই, যে পুতিন সাহেবের উঠলো বিশাল রাগ উঠছে যে আমি আমার মতো লোক বাংলাদেশে আসছে, আসার পরে এখানে ক্রাশ করে পড়ে গেলাম, ধুর এই ডিমই আমি ভেঙে ফেলবো। ও কি করলো, একটা মিসাইল রেডি করলো, মিসাইল রেডি করে একদম ডিম বরাবর একটা কি করলো, মিসাইল মারলো। সো একদম মাঝ বরাবর যদি এরকম কোনো এভাবে যদি কেউ চলে যায়, বা একদম মধ্য দিয়ে অর্থে আমরা সাধারণত থ্রু ব্যবহার করি। থ্রু, এটা মনে রাখবা, গুরুত্বপূর্ণ, THROUGH, থ্রু প্রিপোজিশনটা ইউজ করে থাকি। মধ্য দিয়ে অর্থে থ্রু ব্যবহার ইউজ করে থাকি। আর যদি আড়াআড়িভাবে হয় তাহলে আমরা অ্যাক্রস ব্যবহার করি, অ্যাক্রস। আড়াআড়িভাবে যদি আমরা কোনো কিছু যাই, ধরো তুমি আড়াআড়িভাবে যাচ্ছ, ক্রসিং, জেব্রা ক্রসিংয়ে যাচ্ছ, তখন হবে অ্যাক্রস। আর যদি একদম স্ট্রেট, ধরুন আমরা যখন স্নাইপার দিয়ে গুলি করে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায়, তোমরা জানো যে গত জুলাই আমাদের কত কিছু হয়ে গেছে বাংলাদেশে। সো এদিক দিয়ে মুগ্ধর গুলি এদিক দিয়ে ঢুকছে একদম, সো ওই যে গুলি এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে, এটাকে আমরা বলতেছি কি, থ্রো, একদম মধ্য দিয়ে। আরেকটা হচ্ছে যে অ্যাক্রস, আড়াআড়ি হয়, যদি অ্যাংলি যায় সেটা হবে আড়াআড়ি হবে। সো এখানে দেখো অনেকগুলো প্রিপোজিশন আমরা পাইলাম, কোনো কিছুর মধ্যে থাকলে ইন, ভিতর থেকে বাইরে গেলে ইনটু, আউট অফ, আবার ভিতর বাইরে থেকে ভিতরে গেলে ইনটু, উপর থেকে নিচে পড়ে গেলে অন টু, উপরে লেগে থাকলে অন, একটু গ্যাপ থাকলে, স্পেস থাকলে ওভার, সব থেকে উপরে গেলে অ্যাভাব, পাশে বসলে বিসাইড, ঘুরে আসলে অ্যারাউন্ড, এগুলো কিন্তু আমরা পাই গেলাম। এখন নিচের বিষয়গুলা ধরো, এখান থেকে তুমি ফিল করো যে এখানে একটা আম গাছ আছে, কে আছে রে, একটা ধরো আম গাছ আছে, এখানে ধরো আম গাছটা ফিল করো, তাহলে একটা আম আঁকি আমরা, ওয়াও, হাড়িভাঙ্গা। এই যে আমটা উপর থেকে নিচে ঝুলে আছে, সো এইসব ক্ষেত্রে আমরা বসাবো কি, বিলু। কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম যে উপর থেকে নিচে যদি কোনো কিছুর উপর বেস করে থাকে, তোমাদের জানালা দেখবা পর্দা ঝুলানো থাকে। আবার অনেকে দেখবা ব্যাংকে যারা জব করে দেখবা ওদের বাসায় কোনো ক্যালেন্ডার থাকলে দেখবা ক্যালেন্ডার কিন্তু হুদাই ঝুলে থাকে না, একটা কিসের উপর থাকে, একটা লোহার উপর বেস করে থাকে, ওই যে কোনো কিছুর উপর বেস করে থাকাকে আমরা বলি বিলো। আবার নিচে পড়ে গেলে সেটা হয় আন্ডার, কিছুক্ষণ আগে তোমাকে আমি দেখাইছিলাম। আর সব থেকে নিচে যদি হয়ে থাকে সেটা হচ্ছে বিনিথ, এটার ব্যবহার নাই বললেই চলে, তোমার জানার দরকার নাই। তাহলে এই দেখো আমরা কতগুলো প্রিপোজিশন এই 7 বেসিক ডিম থিওরির মাধ্যমে আমরা শেষ করে ফেললাম। বলছিলাম 5 মিনিট, সময় হয়ে গেছে তোমার মোটামুটি 15 মিনিট। সো আশা করি এই গল্পটা তোমাদেরকে বোঝাইতে পারছি। একটু বলো তো গল্পটা বুঝছো কিনা মোটামুটি। ও, এগের ফিলিংস নিচ্ছে, ওকে ফাইন। তা দেওয়ার জন্য বসছিল, হ্যাঁ সবই ঠিকঠাক আছে, মোটামুটি গল্পটা বুঝাইতে পারছো। তোমরা এই জিনিসগুলো জানো, জাস্ট আমি তোমাকে একটু মজা দিলাম আর কি বিষয়টা, আর কিচ্ছু না, জাস্ট তোমাকে আর একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করলাম। প্রিপোজিশনের ক্লাস বাই বিশাল বড় ক্লাস, ঠিক আছে। তো আমরা অনেকগুলো প্রিপোজিশন পড়ে ফেলছি, আর তোমাদের কাজটা তোমরা করে ফেলবা। আর এই কপিটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, আর তোমাকে আমি গ্রুপেও ইনশাল্লাহ একটু জাস্ট আমাকে মেনশন দিও, আমি তোমাদের গ্রুপের ছবিটা দিয়ে দিব, দেন তোমরা আরও রিল্যাক্সে নিজের মতো করে আমারটা দেখে দেখে করে নিও। ওকে ভাই, তাহলে আমি তোমাকে মেইন জিনিসটা আশা করি বুঝাইতে পারছি। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রিপোজিশন নিয়ে কথাবার্তা। তাহলে প্রিপোজিশন নিয়ে যে জিনিসগুলো পড়াইলাম এইগুলা বুঝছো কিনা ভাই, একটু বলো তো দেখি, কেমন লাগছে যতটুকু আলোচনা করলাম, কেমন লাগছে, মোটামুটি বুঝতে পারছো কিনা। আর বাকিটা আলোচনা তোমাদের, প্রিপোজিশনের আলোচনা আমাদের এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। প্রিপোজিশনে এরপরে আর আলোচনা আমরা যাচ্ছি না, বাকিটা তোমাদের গ্রুপ বারগুলো তোমরা একটু নিজ দায়িত্বে পড়বা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পড়বা। আর সকলের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, তোমাদের 22 তারিখে তোমরা জানো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা, এবার কিন্তু এখানে সেকেন্ড টাইম আছে, সো কম্পিটিশন অনেক বেশি বাইরে যাবে। সো তোমাদের জন্য 10 তারিখ ইনশাল্লাহ স্পেশাল ম্যারাথন ক্লাস থাকতেছে একটা, 100% ইনশাল্লাহ 100% এই ক্লাস থেকে ইংরেজির কমন পাবা। যারা মেরিনের শিক্ষার্থীরা আসো, তোমরা অনেকেই আমার সাথে আজকে নতুন, তোমরা একটু বলবা, তোমাদেরকে আমি হয়তো চিনি না, তোমরা আমাকে চিনো না, তোমরা একটু বলবা যে কে কে আজকে নতুন একদমই আমার সাথে, হ্যাঁ তোমরা একটু বলবা, তোমাদের নামগুলো দেখে রাখার দরকার আছে। সো তোমাদের যে হিউজ একটা মার্কস, 40-50 মার্কসের একটা ইংরেজি হয়, তোমরাও ভাইয়ের সবগুলো ক্লাস করলে 100% ইনশাল্লাহ 100% কমন পাবা। সো এই রেসপন্সিবিলিটি আমার, তবে নোট করতে হবে, ক্লাস করতে হবে। ওকে, এই তো 22-23 অ্যারাউন্ড।
যারা মেরিনে আসো, যারা নতুন তারা একটু বলবা যে ভাই আমরা নতুন। তোমাদের নামগুলো ওই যে সাজিদ, সিয়াম। সিয়াম নতুন আমাদের সাথে জয়েন হয়েছে, ধন্যবাদ সিয়াম। ক্লাসগুলো করো। এর আগের 3টা ক্লাসও কিন্তু আমাদের, এর আগে 4টা ক্লাসও কিন্তু দেওয়া আছে, তুমি করতে পারো। ওয়েবসাইটের ক্লাসগুলো আছে, তোমার শিয়াব্বার সাথে কথা বললেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই তো, তাহলে আমাদের প্রেপোজিশনের আলোচনা শেষ। আশা করি নতুন কিছু শিখাইতে পারছি, যদি না শিখাইতে পারি ঠিক আছে। ওকে, আজান হয়ে গেছে না, আমরা দেখি, আমরা পরবর্তীতে যাব। তোমাদেরকে একটু এগ্রিমেন্টটা পড়াবো, ফ্রেজ ক্লোজ নিয়ে তোমাদের আমি রেফারেন্স ক্লাস দিয়ে দেওয়ার চেষ্টা করব, তারপরে যতটুকু পারা যায় ইনশাল্লাহ। ফ্রেজ ক্লোজ নিয়ে রেফারেন্স ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমাদের গ্রুপে জাস্ট থাইকো, আর একটু কাইন্ডলি পোস্টমর্টমের সাথে জয়েন হয়ে যাও, এখানে ক্লাসগুলো তুমি পাওয়া যাবে। দেখো আমরা একটু এগ্রিমেন্টে যাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা মেরিনে আসো 2টা প্রশ্ন ইনশাল্লাহ পাওয়া যাবে, পিচ্ছি জিনিস বা 2টা অংশ পাবা। দেখো, লিখো এগ্রিমেন্ট। এই এই সাজিদ ইব্রাহিম, বলো তো ভাই কেমন লাগছে? তোমরা যারা নতুন আইছো আমাকে আবার গালিগালাজ করো না, হ্যাঁ? একটু বলো, জানাও তো কেমন লাগছে, মোটামুটি আমার কথা বুঝো কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, এভাবে চলবে কিনা একটু বইলো, হ্যাঁ? পুরানরা তো জানেই যে রাহান ভাই হুদাই বকবক করে আইসা, ওটা সমস্যা নেই, কিন্তু তোমরা একটু বলো তোমাদের রেসপন্সটা কি। এগ্রিমেন্ট খুব খুব ইম্পর্টেন্ট, খুব পিচ্ছি জিনিস, একটু লিখবা। এগ্রিমেন্ট মানে কি? সম্মতি প্রদান, নাকি? সম্মতি প্রদান, তোমরা অনেকেই পড়ছো। এগ্রিমেন্ট মানে হচ্ছে সম্মতি প্রদান। ধরো ডেফিনেশন লিখবা, যে আমরা একটু লিখবো যে একজন কোনো একটি কাজ করলো এবং একই কাজটি এমন কিছু প্রকাশ করতে সবাই একটু লিখো তো। বাক্যের দ্বিতীয় অংশে আমরা 5টা জিনিস ব্যবহার করবো, 5টা জিনিস। বাক্যের দ্বিতীয় অংশে আমরা সো, আচ্ছা আমরা এটাকে কালার দিই, সো, টু অথবা অলসো, আরেকটা হচ্ছে আইদার, আরেকজন হচ্ছে নাইদার ব্যবহার করি। এটা একটু লিখবা। এটা গেল আমাদের এগ্রিমেন্টের মূল কথাটা, যে তুমি একটা কাজ করলা, সেম কাজটা আরেকজন করলো, এই ধরনের কোনো কথাবার্তা বুঝাইতে আমরা 5টা জিনিস ইউজ করি। একটা হচ্ছে সো, একটা হচ্ছে টু এবং অলসো, আর একটা হচ্ছে আইদার আর নাইদার। এখন এগ্রিমেন্ট 2 ধরনের আছে। কয় ধরনের? এগ্রিমেন্ট 2 ধরনের হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, একটা নেগেটিভ এগ্রিমেন্ট। মানে তুমিও করলা না, সেও করলো না, এটা নেগেটিভ, আর আমিও করলাম তুমিও করলা, এটা কি? অ্যাফার্মেটিভ। সো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্ট, এই 2টা জিনিস আমাদের এখন দেখার বিষয়। এতটুকু লেখা হইলে আমরা এটা চেঞ্জ করব। দেখো এগ্রিমেন্ট 2 ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, একটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমরা এখানেই লিখে ফেলি,
চেঞ্জ করার দরকার নাই, দেখি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর একটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা কি তোমাকে শেখা লাগবে। এটা টোটাল 5টা স্ট্রাকচার আছে, এইগুলো তোমাকে একটু শেখা লাগবে। তবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে মানে বাক্যটা থাকবে অ্যাফার্মেটিভ। তাহলে এখানে কি থাকবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে একটা, কোনো সমস্যা নাই। এরপর একটা কমা থাকবে, একটা এন্ড থাকবে। এখন এখান থেকে তুমি কাজ করতে পারো দুইটা, কারণ আমাদের স্ট্রাকচার আছে দুইটা। তো এটা হচ্ছে বাক্যটা অ্যাফার্মেটিভ বাক্য, মানে হাবুদক একটা বাক্য। এটা এগ্রিমেন্টটা কি হবে? দুই ধরনের এগ্রিমেন্ট হবে এটা। একটা হচ্ছে এইটা ভালো করে দেখো, স্ট্রাকচার নাম্বার 1 হচ্ছে প্রথমে তুমি যদি সাবজেক্ট দাও, মাঝে কিয়ামত পর্যন্ত অক্সিলারি ভার্ব। সবসময় প্রথমে যদি সাবজেক্ট দাও, মাঝে অক্সিলারি ভার্ব থাকবে, আর শেষে তোমাকে দিতে হবে কি? টু অথবা অলসো। টু যে কথা, অলসো একই কথা। এই দেখো, এটা আমাদের প্রথম কথা, প্রথম স্ট্রাকচার। প্রথম কথা হচ্ছে তোমার, এটা কারেকশনে থাকবে। আমি তোমাকে প্রশ্ন দেখাবো, প্রশ্ন আছে আমার। জাস্ট তুমি বিষয়টা বুঝতে পারবা যে অক্সিলারি ভার্ব কোত্থেকে আনবা। যদি বাক্যে থাকে বাক্যটা দিবা, না থাকলে টেন্স অনুযায়ী নিয়ে আসবা। এটা সারা জীবন টেক কোয়েশন যেরকম পড়ছো না, এরকম বিষয়টা। তাহলে মূল কথা হচ্ছে তুমি তো, এটা তোমার ইচ্ছা। তুমি যদি সাবজেক্ট দাও প্রথমে, তাহলে শেষে হবে টু এবং অলসো, আর মাঝে অক্সিলারি ভার্ব দুইটার ক্ষেত্রে হবে। আর তুমি যদি প্রথমে সাবজেক্ট না দিয়ে সো দাও, এই যে সো, এরা তিনজন হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে ব্যবহৃত হয়, আর এরা দুইজন হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্টে ব্যবহৃত হয়। তাহলে তুমি যদি প্রথমে সো দাও, তাহলে শেষে হবে সাবজেক্ট, আর মাঝে সবসময় অক্সিলারি ভার্ব ফিক্সড। দেখ পোলাপান, এই জিনিসটা বুঝছিস কিনা? লিখবি না সবাই, একটু মনোযোগ দে। আমি তোরা আবার বলতেছি যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানে হচ্ছে তুমিও কাজটা করলা, তুমি বলতেছো আই লাভ পরিমণি, আরেকজন বলতেছে তো আমিও পরিমণির পছন্দ করি, মানে দুইজনেই। তার মানে তুমিও কাজটা করছো, সেও করছে। আজকে ধরো বাংলাদেশে ঢাকাতে আজকে ঈদ, তুমি বলতেছো ভাই আজকে তো ঝিনাইদহেতেও ঈদ। তার মানে একই দিনে দুইটা কাজ সিমিলার কাইন্ড অফ। তুমিও আসছো, আমিও আসছি, এই ধরনের কাজ হচ্ছে অ্যাফার্মেটিভ। আর তুমিও করো নাই, আমিও করি নাই, এগুলো হচ্ছে নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের আমার স্ট্রাকচারটা কি? প্রথমে একটা অ্যাফার্মেটিভ বাক্য থাকবে, আমি তোমাকে লিখলাম যে এই দেখ, এখন বুঝবি যে আই লাভ পড়ি, তোমরা লিখছো। একটা কমা থাকবে, একটা এন্ড থাকবে। এতটুক তোমাকে পরীক্ষা হলে দিয়ে থাকবে, এতটুকু তোমাকে দিয়ে দিবে। এরপরে তুমি কোনটা বসাবো তোমার ইচ্ছা মতো। সবাই একটু খেয়াল করো ভাই, তোমার ইচ্ছা মতো। তোমার এই দুটো জিনিস মাথায় থাকা লাগবে যে তুমি যদি প্রথমে সাবজেক্ট দাও, শেষে টু অথবা অলসো। তুমি যদি প্রথমে সো দাও, লাস্টে সাবজেক্ট। বাংলা কথা। এখন সাবজেক্ট তোমার ইচ্ছা মতো দাও। তাহলে আমি কি করলাম? প্রথমটাতে ধরো দিলাম, আমার মন চাইছে আমি প্রথমে সাবজেক্ট দিব, তাহলে আমি সাবজেক্ট দিলাম। এখন সে বলতেছে আই লাভ পরিমণি, এখন সাবজেক্ট কি দিলাম? ইউ, বা তুমি আর কেউ, ইউ সাবজেক্ট দিলাম। এরপরে অক্সিলারি ভার্ব। এখন এই বাক্যে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। না থাকলে ওই যে V1 প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি কি? ডু অথবা ডাজ। তাহলে ইউ এর সাথে কি যাবে? ডু যাবে। আর লাস্টে কি হবে? টু অথবা অলসো। তুমি একটা দিবে, যে কোনো। টু দিলেও হবে, অলসো দিলেও হবে, যা মন চায়। এই হচ্ছে তোমার এগ্রিমেন্ট। তাহলে বাক্যটা কি? আই লাভ পরিমণি এন্ড ইউ ডু টু, অথবা ইউ ডু অলসো। দেখো বিষয়টা বুঝাইতে পারছি কিনা? তো এর 1 নাম্বার ছিল। 2 নাম্বার কি? তোমার মন চাইছে যে ভাই আমি প্রথমে সাবজেক্ট দিব না, আমি প্রথমে সো দিয়ে করবো। কর না ভাই, আমার কি? তাহলে সো সামনে নিয়ে আসলে মাঝে অক্সিলারি সবসময় ডু হয়, আর লাস্টে সাবজেক্ট যাবে, তাহলে সো ডু ইউ। যে কথা আই লাভ পরিমণি, এটার এগ্রিমেন্ট কি হবে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ইউ ডু টু অথবা সো ডু ইউ, যেই লাও সেই কদু। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বুঝছো কিনা একটু বলো? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বুঝছো কিনা একটু বলো? খুব সুন্দর জিনিস অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। যারা মেরিনের তোমরা পরীক্ষা দিবা, তোমাদের এখান থেকে 2টা প্রশ্ন চলে আসতে পারে। সো ভেরি কনসার্ন, জিনিসটা একটু দেখো। প্রথম কথা হচ্ছে এগ্রিমেন্ট জিনিসটা কি? কারোর সাথে একাত্মতা পোষণ করা। তুমি বলতেছো যে আমি আজকে স্কুলে যাব, তো তোমার বন্ধু সে বলতেছে আমিও যাব, এটাই হচ্ছে এগ্রিমেন্ট। তাহলে এগ্রিমেন্ট 2 ধরনের আছে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, মানে হাবুদক, তুমিও যাবা আমিও যাব, তুমিও মাছ ধরো আমিও মাছ ধরি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর নেগেটিভ এগ্রিমেন্ট হচ্ছে তুমিও যাবা না আমিও যাব না, তুমিও আসবা না আমিও আসবো না। বাংলা কথা, তুমিও তাকে পছন্দ করো না আমিও তাকে পছন্দ করি না, কালকে তোমারও ঈদ না কালকে আমারও ঈদ না, কালকে তোমারও জন্মদিন আজকে আমারও জন্মদিন। এইগুলো হচ্ছে আসলে অ্যাফার্মেটিভ। একই কাজ তুমি 2বার আমরা না করতে গিয়ে একটা স্ট্রাকচার ব্যবহার করে থাকি। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বুঝছো কিনা বলো? না হলে আরেকবার ক্লাসটা দেখবা, আশা করি বুঝাতে পারছি। এখন নেগেটিভ এগ্রিমেন্টের স্ট্রাকচারটা কি? তাহলে আমাদের সো চলে গেল। দেখো তো
আমাদের টু চলে গেল, অলসো চলে গেল। এখন আসো নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট এটা কি? তাহলে নেগেটিভ সেন্টেন্স থাকবে। তাহলে স্ট্রাকচার কি হচ্ছে শোনারা? নেগেটিভ বাক্য থাকবে, একটা নেগেটিভ সেন্টেন্স, একটা কমা থাকবে, এরপর একটা এন্ড থাকবে, বা আগে এন্ড থাকবে, পরে কমা থাকতে পারে, একই জিনিস। সেন্টেন্স এন্ড, অনেক সময় এরকমও থাকে, এখানেও কমা থাকে, এটা কোনো সমস্যা নাই। এটার ক্ষেত্রে স্ট্রাকচার দুইটা, একটা দুইটা, মানে দ্বিতীয় অংশে, কিন্তু দ্বিতীয় অংশে স্ট্রাকচার দুইটা। প্রথম অংশে তোমার আগে কি ছিল? সাবজেক্ট ছিল, এখানে তুমি সাবজেক্ট দিবা। প্রথম অংশে যদি তুমি সাবজেক্ট দাও তাহলে পরের অংশে অক্সিলিয়ারি দিবা, আর এখানে দিবা কি? আইদার, আগের মতোই, জাস্ট আইদার। আবার তুমি যদি প্রথমে এখানে নাইদার দিবা, যদি নেগেটিভের ক্ষেত্রে হয় নাইদার দাও, তাহলে এখানে পজিটিভ অক্সিলিয়ারি দিবা, একটা নেগেটিভ অক্সিলিয়ারি দিবা। এটা নেগেটিভ অক্সিলিয়ারি একটা, হ্যাঁ, আর এটা হচ্ছে পজিটিভ অক্সিলিয়ারি প্লাস সাবজেক্ট। দেখ, আগে ছিল দুইটাই সেম অক্সিলিয়ারি ছিল, কিন্তু এখন যেহেতু এটা নেগেটিভ বাক্য, সো দুই জায়গাতে আমাদের একটা নেগেটিভ নিয়ে আসা লাগবে। সো এখানে যেহেতু নাইদার আছে, এই কারণে আমরা পজিটিভ অক্সিলিয়ারি দিব, আর এখানে যেহেতু আইদার আছে, অর্থাৎ পজিটিভ আছে বাক্যটা, তাই নেগেটিভ বানাবো। তাহলে মোটামুটি নেগেটিভের একটা বিষয় আসছে। তাহলে প্রথমে সাবজেক্ট দিলে শেষে আইদার হবে, মাঝে হবে একটা নেগেটিভ অক্সিলিয়ারি, মানে ডোন্ট, ডিডেন্ট, ইজেন্ট, আরেন্ট, এগুলো বসবে আর কি। আর নাইদার তুমি যদি শুরুতে দাও তাহলে পরে হবে পজিটিভ অক্সিলিয়ারি। তোমাকে আমি এক্সাম্পল দিই, ভয় পাও না, এক্সাম্পল দিই। তুমি বলছো যে আই ডিড নট লাভ পড়ি, কেউ লিখবি না। এখন দেখ, এন্ড, এখন এখানে আমরা দুইটা দিয়ে আমরা নিজের ইচ্ছা মতো বানাবো। পরীক্ষার হলে প্রশ্ন তুমি নিজে বুঝতে পারবা, কিন্তু এখন আমরা বানাবো। দেখো, তাহলে এই বাক্যটা নেগেটিভ, তাহলে আমাদের প্রথমে হয়তো বা আইদার যাবে অথবা সাবজেক্ট যাবে। তাহলে সাবজেক্ট গেলে আইদার দিবে, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট দিই। সাবজেক্টকে আই ডিড নট লাভ পড়ি, তাহলে আমি সি দিয়ে করলাম। আগেটা ইউ দিয়ে করছিলাম, এটা সি দিয়ে করি, অ্যাজ ইউ উইশ, হি দিয়ে করি, হি হি হি। বা তুমি ইউ দিয়েও করতে পারো, তুমি যে কোনো কিছু দিয়ে করতে পারো, ভাই আমার কোনো সমস্যা নেই। হি, তাহলে অক্সিলিয়ারি কিন্তু এখানে আছে, যেহেতু অক্সিলিয়ারি আছে তাহলে আমি অক্সিলিয়ারি নিয়ে নিব ডিড। নেগেটিভ অক্সিলিয়ারি না, তাহলে আমরা ডিড নট যেটা আছে এটা চলে যাবে ডিড নট আইদার। তাইলে বাক্যটা কি হইলো? আই ডিড নট লাভ পরিমণি অ্যান্ড হি ডিডেন্ট আইদার। এটা হচ্ছে আমাদের নেগেটিভ এগ্রিমেন্টের প্রথম ধাপ। আর তুমি যদি নাইদার আগে দিয়ে দাও তাহলে নাইদার পজিটিভ এগ্রিমেন্ট, নাইদার ডিড আই, নাইদার ডিড আই। তুমি যখন আই না হি আর কি, আই দিও, যেমন যে হি দাও। তুমি যখন প্র্যাকটিস করবা তখন এটা কোনো ম্যাটারই না ভাই, তোমাকে প্র্যাকটিস করা লাগবে। মূল কথা হচ্ছে দুইটা স্ট্রাকচার মনে রাখবা। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে তিনটা জিনিস ব্যবহৃত হয়, একটা হচ্ছে সো, টু আর অলসো। প্রথমে তুমি যদি সাবজেক্ট দাও পরে যাবে টু এবং সো, টু এবং অলসো। আর প্রথমে যদি তুমি সো দাও তাহলে লাস্টে চলে যাবে সাবজেক্ট, মাঝে অক্সিলিয়ারি। আর নেগেটিভ এগ্রিমেন্টে সাবজেক্ট দিলে শেষে আইদার, আর প্রথমে নাইদার দিলে শেষে সাবজেক্ট। এই বাংলা কথা। একটু বলো, একটু বিষয়টা পেঁচানো হয়ে গেছে, বাট তারপরেও কতটুকু আরেকবার ভিডিও দেখে নিও। এগ্রিমেন্ট একটু বলো তো কি অবস্থা, আর আমরা একটু প্র্যাকটিস করবো এখন। বলো, যারা আসো বলো এগ্রিমেন্ট এটা বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা দেখো। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে তুমি জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে সো আর একটা হচ্ছে টু অথবা অলসো। আমি আবারও মোরাল অফ দ্য স্টোরি দিচ্ছি। আর নেগেটিভ এগ্রিমেন্টে হয় আইদার মনে রাখবা, আর একটা হচ্ছে না আইদার মনে রাখবা, তাইলেই হবে। একটু প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবা। দেখি তো আমাদের প্রশ্ন কয়টা আছে এটা নিয়ে, তোমাদের একটু এগ্রিমেন্টের প্রশ্নটা। এই দেখে একটা প্রশ্ন আসছে, দেখো, কামাল অ্যান্ড হিজ ব্রাদার স্টাডিজ জেনারেল হিস্ট্রি লাস্ট ইয়ার। কোনো সমস্যা নেই, কোনো নট মোট কিছু নাই, তার মানে একটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট অ্যান্ড সো, ওরা সো দিয়ে দিছে, যেহেতু ওরা সো দিয়ে দিছে তাহলে আমার আর কোনো কষ্ট নাই, একটা অক্সিলিয়ারি দিব, লাস্টে একটা সাবজেক্ট দিব, বাংলা কথা। এখন অক্সিলিয়ারি ভার্ব কি এখানে আছে না? যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই, সো টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি তোমাকে নিয়ে আসা লাগবে। যেহেতু ভি2 আছে, তাহলে আমরা জানি ভি2 হলে অক্সিলিয়ারি কি হয়? ডিড হয়। তাহলে আমরা দেখবো ডিড কোথায় আছে, তাহলে একটা তো ডিড আছে বাবা, এগুলো একটাও ডিড নাই, তাহলে এক ইজিলি অ্যান্সার করে ফেলছো। তাহলে অ্যান্সার কি হবে?
and so did their sister. ওই তো ইজি। দেখো এরপরে কি আছে, বিষয়টা দেখছো তো? খুব এখন এখন তোমার কাছে ইজি মনে হবে, কারণ এখন তুমি বলতেছো আই ডিড নট সি রফিক দিস মর্নিং। এই যে নেগেটিভ এগ্রিমেন্ট, কেমনে বুঝছো এগ্রিমেন্ট? কমার পরে এন্ড আছে, তাহলে এটা বুঝলে আমরা ধরবো এটা থাকলেই, কমার পরে যদি এন্ড থাকে তাহলে আমরা ধরে নেব প্রশ্নটা এগ্রিমেন্টের। এখন দেখো কি হইতেছে, তাহলে এন্ড, এখন এন্ড দিছে, এখন তোমার হাতে অপশন আছে দুইটাই, এখানে যেটা দিছে ওইটা, যেহেতু নেগেটিভ এগ্রিমেন্ট আছে, সো আমরা হয়তো আইদার নিব তখন আইদার নিব। প্রথমে যদি সাবজেক্ট নেই তাহলে শেষে হবে আইদার, আর প্রথমে যদি নাইদার নেই তাহলে শেষে হবে সাবজেক্ট। এখন দেখো ওরা কি নিছে, প্রথমে নাইদার নিলে শেষে সাবজেক্ট দিছে, আর যেহেতু ডিড নট তাহলে অক্সিলারি ছিল ডিড। তাহলে আমরা কোনটা অ্যান্সার নিব বলো তো? এক নম্বরটা সুন্দর অ্যান্সার, নাইদার ডিড কামাল। নাইদার কামাল ডিড হবে না, কারণ অক্সিলারি মাঝে হবে, ঠিক আছে? ডিড নাইদার কামাল এটা তো কিছুই হয় না, ডিড হবে, নাইদার আগে দেওয়া লাগবে, এরকম কিছু হয় নাই। নাইদার ডিড কামাল। এই দেখো এটা তোমরা করো, ক্যালিফোর্নিয়া রিলাইজ হ্যাভিলি অন ইনকাম ফর্মস। এই দেখো এস ইএস আছে, তার মানে অক্সিলারি ডু ডাজ যাবে। এখন তোমরা করো দেখি, সহজ জিনিস ভাবা, সো ডাজ ফ্লোরিডা, হুদাই, এটা খুব ইজি জিনিস। নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট অ্যান্ড, এখানে একটা এন্ড হবে, হ্যাঁ, অ্যান্ড ইজ আছে, তাহলে পজিটিভ এগ্রিমেন্ট, সো দিয়ে করলে সো ইজ। সাবজেক্ট দেয় না আর কি, এখানে সাবজেক্ট দেওয়ার দরকার ছিল, সো ইজ কিছু একটা সাবজেক্ট দিলে সুন্দর হইতো আর কি। ওকে এই হচ্ছে আমাদের মোটামুটি প্রেপোজিশন নিয়ে আলোচনা এবং হচ্ছে আমাদের এগ্রিমেন্ট নিয়ে আলোচনা। তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট আলোচনাগুলো করে ফেলছি, আর এখন হচ্ছে আমাদের ফ্রেজ ক্লোজ নিয়ে তোমাদেরকে জাস্ট একটু বেসিক ধারণা দিব। আর ফ্রেজ ক্লোজের হচ্ছে তোমাদেরকে রেফারেন্স ক্লাস দিয়ে দিব, হ্যাঁ, যেটা ক্লিয়ার আলোচনা আছে ওটা রেফারেন্স ক্লাস দিয়ে দিব। তাহলে আমরা একটু বেসিকটা আলোচনা করি, তোমাদেরকে জাস্ট আর 15টা মিনিট নিচ্ছি, বেসিক আলোচনাটা দেখো। সবাই খাতায় লিখো ফ্রেজ এন্ড ক্লোজ, এটা 3 ঘন্টার ক্লাস, কিন্তু প্রেপোজিশনটা আমি তোমাদেরকে ভালো দিলাম, সবথেকে সুন্দর জিনিসটা, সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা, সো এটা তোমরা ক্যাচ করো জাস্ট। আর ফ্রেজ ক্লোজ থেকে সব জায়গাতে প্রশ্ন আসবে না, 2-1টা ভার্সিটিতে প্রশ্ন আসে, যেমন গুচ্ছে 1-2টা প্রশ্ন আসে, আর হচ্ছে তোমার অন্যান্য ম্যাক্সিমাম ভার্সিটিতে প্রশ্ন আসে না। সো এটা নিয়ে তোমাদের খুব অতিরিক্ত প্যারা খাওয়ার দরকার নাই, যতটুকু দরকার বললাম তো, ইংরেজি রেসপন্সিবিলিটি আমার উপর, তুমি জাস্ট নোট খাতাটা পড়ো, আমি তোমাদেরকে গ্রুপে রেফারেন্স দিয়ে দিব, ওই রেফারেন্সে গিয়ে তুমি একটু ক্লাস করে ফেলবা, তাইলেই হবে। তাহলে অতিরিক্ত করার দরকার নেই, যতটুকু দরকার অতটুকু তোমাকে আমি দিব। ওকে, ফ্রেজ ক্লোজ দেখো, প্রথম কথা হচ্ছে ফ্রেজ চেনা লাগবে। এটা আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ হবে, এই কারণে ফ্রেজ ক্লোজটা পড়াই আজকে বিদায়। ফ্রেজ মানে হচ্ছে কি, আ গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি, একগুচ্ছ শব্দ যাদের মধ্যে কোনো ভার্ব নাই, যাদের মধ্যে কোনো মূল ভার্ব থাকে না। যেমন আমি তোমাকে যদি বলি আ ভেরি নাইস ইভিনিং, দেখো একটা খুবই মুগ্ধকর সুন্দর বিকেল, তাহলে এটাকে একটা ফ্রেজ। কেমনে বুঝছো এটা একটা ফ্রেজ? কারণ হচ্ছে দেখো, আ একটা ডিটারমাইনার, ভেরি একটা অ্যাডভার্ব, নাইস একটা অ্যাডজেক্টিভ, ইভিনিং একটা নাউন, এখানে কোনো ভার্ব নাই, যেহেতু এখানে কোনো ভার্ব নাই, সো এটা একটা ফ্রেজ। যত বড়ই হোক, বড় ছোট ম্যাটার করে না, আসলে মূল জিনিসটা হচ্ছে ভার্ব আছে কিনা দেখা লাগবে, তাহলে এটা একটা ফ্রেজ। তাহলে ফ্রেজ হচ্ছে এমন একগুচ্ছ শব্দ যাদের মধ্যে কোনো মূল ভার্ব থাকে না, অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকে না, এটা গেল আমাদের ফ্রেজ। আরেকটা হচ্ছে ক্লজ। তাহলে ক্লজ কি? ফ্রেজের উল্টা, এমন একগুচ্ছ শব্দ যাদের মধ্যে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে, অ্যাটলিস্ট একটা ফাইনাইট
ভার্ব থাকবে। এখন ক্লজ নিয়ে তোমাদের একটু আলোচনা আমরা করা লাগবো। ক্লজকে সাধারণত 3 ভাগে আমরা ভাগ করে থাকি, বা তুমি যদি আরো ক্লিয়ারলি বলো 2 ভাগে ভাগ করে থাকি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ। এই দুইটা ক্লজ নিয়ে একটু আলোচনা করেই আমরা শেষ করে ফেলবো। দেখো এই লেখো, ক্লজ কি একগুচ্ছ শব্দ যাদের মধ্যে কোনো একটা ফাইনাইট ভার্ব থাকবে। এটা ওয়ান কাইন্ড অফ সেন্টেন্স আর কি। যেমন আমি তোমাকে বললাম যে ইফ ইউ রিড বুক, এই ধরো টিং টিং কিছু একটা আছে। সো এখানে দেখো কি হয়েছে, এই যে একটা মেইন ভার্ব আছে, সো এটা একটা ফ্রেজ, কোন সরি এটা ক্লজ। কোন ধরনের ক্লজ এটা নিয়ে আমরা আলোচনা করব এখন। তাহলে আমরা ক্লজকে যদি একটু বেসিক থেকে আলোচনা করতে যাই, ক্লজকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। এগুলো তোমাদের ট্রান্সফরমেশনে কাজে দিবে, এই কারণে পড়াই দিচ্ছি প্রিন্সিপাল ক্লজ। আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজের অপর নাম আছে, এটা পরীক্ষায় আসে অনেক সময়। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে আমরা বলি অনেকে মেইন ক্লজ, এটাকে আমরা বলি অনেকে তোমার প্রাইমারি ক্লজ। অনেক কথাবার্তায় বলা হয়। সো যেটা প্রাইমারি ক্লজ ওইটাই মেইন ক্লজ, ওইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওইটাই প্রিন্সিপাল ক্লজ। সো যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। 4টা রায়হান ভাই তোমাকে শিখিয়ে দিল। আর যেটাই ডিপেন্ডেন্ট ক্লজ সেটাই সাবঅর্ডিনেটিং ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ কি, কেমনে চিনবা? মনে রাখবা যে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের 2টা ক্লজ লাগে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে যে ক্লজটা নিজের অর্থ নিজে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। নিজের অর্থ নিজে, সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, ওইটার নাম হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। আর যেটা নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ ডিপেন্ড করতে হয় কার উপর? প্রিন্সিপাল ক্লজের উপর, মেইন ক্লজের উপর। নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। অন্যের উপর ডিপেন্ড করতে হয়। কার উপর ডিপেন্ড করে? বেসিকলি প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে। এখন একটা বাক্য দিয়ে আমরা চূড়াই বুদ্ধি, তোমাকে শুদ্ধি পরীক্ষা একটা বাক্য দিয়ে শেষ। এটা সুন্দর করে খাতায় লিখবে এরকম শুদ্ধি পরীক্ষা। কেমনে বুঝবা যে ভাই কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেটিং ক্লজ? প্রথম কথা হচ্ছে একটা বাক্য লিখলাম তোমাকে আমি, যে ইফ হি কামস অন টাইম I will go in time। ধরো এরকম একটা বাক্য লিখলাম। এখান থেকে আমরা 2টা ক্লজ আছে। প্রথম কথা হচ্ছে 2টা ক্লজ আছে, আমরা এখান থেকে শুদ্ধি পরীক্ষাটা করি আমাদের বিদায়। দেখো ইফ হি কামস অন টাইম, দেখো এখানে একের অধিক শব্দ, একটা ভার্ব আছে, মূল ভার্ব আছে, এই কারণে এটা একটা ক্লজ। আই উইল গো ইন টাইম, আমি সময় মতো যাব, এখানেও একটা ভার্ব আছে, সো এটাও একটা ক্লজ। তাহলে আমরা 2টা ক্লজ পাইলাম। এখন কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেটিং কেমনে বুঝবা? তোমাকে এখানে আমি লিখে দিলাম, যেটা মনের অর্থ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য কারো উপর ডিপেন্ডেন্ট না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর যেটা হচ্ছে অন্য কারো উপর ডিপেন্ডেন্ট বা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অনেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। এখন এখানে তাহলে কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেটিং? এখন এখান থেকে চূড়াই বুদ্ধিও একটা আছে। চূড়াই বুদ্ধি কি জানো? সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো আছে না, দেখবা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে ক্লজটা, সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে ক্লজটা সাধারণত ওইটাই সাবঅর্ডিনেটিং ক্লজ হয়। চূড়াই বুদ্ধিটাও শিখাই দিলাম, জাস্ট একটু নোট করে রাখো। সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে ক্লজটা সাধারণত ওইটাই কি হয়? সাবঅর্ডিনেটিং ক্লজ হয়। আর বাকিটা যেটা ফ্রি থাকে ওইটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি আছে? ইফ আছে, এটাও তোমাদেরকে শিখাইছিলাম। তারপরেও যদি কোনোদিন সুযোগ হয় আবার শিখাবো। ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, তার মানে ইফ যুক্ত যে ক্লজটা ওইটার নামই হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। ধরো তুমি এটা বুঝলা না, এটা চূড়াই বুদ্ধি, তুমি যারা জ্ঞানী তারা বুঝে ফেলবা, ধরতে পারবা।
ধরোটা বুঝলে না, তুমি অর্থ দিয়া জাজ করো, শুদ্ধি পরীক্ষাটা অর্থ দিয়া করো। দেখো আমরা বললাম ইফ হি কামস অন টাইম, যদি সে সময় মতো আসে, এখানে একটা ফুল স্টপ দিবা, মনে মনে কি করবা, একটা ফুল স্টপ দিবা, দিয়ে দেখবা যে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়েছে কিনা। তাহলে আমরা ফুল স্টপ যদি দিই তাহলে অর্থ কি সম্পূর্ণ হয়েছে? ইফ হি কামস অন টাইম, যদি সে সময় মতো আসে, এটা কিছু বাক্য হইলো? দেখো তো, যদি সে সময় মতো আসে, কিছু একটা বাকি আছে না? যদি সে সময় মতো আসে, যখনই তুমি আসবে, এটা কোনো বাক্য হয়েছে না। এখানে পুরোপুরি বাক্যটা শেষ হয় নাই। একটা বাক্য হইতে গেলে তিনটা জিনিস লাগে, আমরা জানি তিনটা কি লাগে, কোয়ালিটি লাগে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তির যোগ্যতা। সো এখানে আকাঙ্ক্ষার অভাব রয়ে গেছে, যে যদি তুমি সময় মতো আসো, কিছু একটা আমি করব। বাক্য শেষ হয় নাই, যেহেতু সে মনের ভাব নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে নাই, সো সেখানে সাবঅর্ডিনেটিং ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখানে দেখো আই উইল গো ইন টাইম, আমি সময় মতো যাব, এটা খুব সুন্দর একটা, এটা ছাড়াই সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে বিধায় এটা প্রিন্সিপাল ক্লজ। আশা করি বুঝাইতে পারছি। একটু বলো ক্লিয়ার কিনা, দেখো একজন একটু বলো তো ক্লিয়ার কিনা। তোমাকে আমি তিনভাবে শিখাইলাম। প্রথমটা হচ্ছে চূড়ায় বুদ্ধি শিখাইলাম, যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে ওইটাই সাবঅর্ডিনেটিং ক্লজ, আর যেটাতে সাবঅর্ডিনেটিং কনজাংশন নাই ওইটা প্রিন্সিপাল ক্লজ। এটা গেল একটা। 2 নম্বর তোমাকে বুঝালাম অর্থ দিয়া, তুমি প্রত্যেকটা ক্লোজকে আলাদা করে চিন্তা করবা, দেখবা মনের ভাব প্রকাশ করতে পারছে কিনা, যদি পারে প্রিন্সিপাল, না পারলে সাবঅর্ডিনেটিং। দেখো এতটুকু বুঝছো কিনা, ফ্রেজ ক্লোজের বেসিকটা বুঝছো কিনা। এরপরে আমাদের ফ্রেজ ক্লোজ থেকে প্রশ্ন আসছে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। 4টা ফ্রেজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, প্রিপোজিশনাল ক্লজ, এই 4টা ক্লজ। এই যে 8টা জিনিস, মানে একই জিনিস। জেরান যেরকম ছিল, জেরান পার্টিসিপল ক্লাসটা আজকে হোমওয়ার্ক, এটা আবার তোমরা একটু খাতাটা থেকে ঝালাই করে নিবা। এর বাইরে হচ্ছে তোমাদেরকে আমি রেফারেন্স প্রশ্ন দিয়ে দিব, ওইখানে ক্লাসগুলো করে নোট করে ফেলবা। ঠিক আছে ভাই? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসের আলোচনা। দেখো যতটুকু আলোচনা করাইলাম, বিশেষ করে প্রিপোজিশনের ক্লাসটা তোমাদের হোমওয়ার্কও কিন্তু দিয়ে দিছি, একদম ফাইনাল কথাবার্তা বলে দিলাম। হোমওয়ার্ক বলছিলাম চিটাগং ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, প্রিভিয়াস লাস্ট 10 বছরের জাস্ট প্রিপোজিশনগুলো দেখবা, আর কিচ্ছু না। যারা মেরিনে আসো তোমরা, তোমাদের যে লাস্ট 5 বছরের প্রশ্ন, 7 বছরের প্রশ্ন, এটা একটু দেখবা, এখান থেকেই প্রশ্ন করবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তোমাদের মুখস্থ বা তোমাদের যেটা মেমোরাইজিং পার্ট, যেটা গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর আমার যেটা পড়ানো, এটা তোমাকে আমি 100% দিয়ে দিছি, শুধুমাত্র অন আর ইন ছাড়া। এবং এটা বলে দিছি যে সাল, তারিখ, নির্দিষ্ট কিছু সময়ের পূর্বে ইন বসে, আর অন হচ্ছে বার, মাস, যেমন অন মানডে বলেও দিছি। তারপরে তোমাদেরকে বলছি একটু হোমওয়ার্কের কাজটা করে নিবা। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম অনেকদিন পরে, এবং আমাদের খুব ঘন ঘন দেখা হবে এখন। আমি এই মাসের মধ্যে তোমাদের ক্লাসগুলো শেষ করে দিব, আমারও পরীক্ষা আছে, তো আমার জন্য দোয়া করে আমি যেন একটু পড়াশোনা করতে পারি, আর তোমাদেরকে ইনশাল্লাহ পুরোটাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে ভাই? আর একজন আমাকে মেনশন দিয়ে দিও তো আমি গ্রুপের জন্য কী দিব বলছিলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।